আমরা লিখি যে ইউরিনারি সিস্টেমে টিবি, টিউমার, ট্রমা ইত্যাদি, এগুলো একটা লিখি। আর কিছু থাকে প্রিরেনাল, সেগুলা হলো পিওর মেডিকেল। পিওর মেডিকেল হলো যে তোমার মনে করো হাইপারটেনশন, তারপরে ব্লিডিং ডিসঅর্ডার থেকে হয়, আর তোমার হয় এই দুইটাই মেইনলি, আর অন্যান্য কিছু ভাস্কুলারিটিস সেটা তোমাদের না জানলে হবে। হাইপারটেনশন আর একটা ব্লিডিং ডিসঅর্ডার। এখন এই ইউরিনের রিপোর্ট দেখে আমরা হাইপারটেনশন, এজিএন নাকি ব্লিডিং ডিসঅর্ডার এটা বোঝা যায় কিনা। এটা আমি বলে দেই, ব্লিডিং ডিসঅর্ডার হলে শুধু আরবিসি থাকবে, এখানে কোনো অ্যালবুমিন থাকবে না। শোনা যাচ্ছে তো? ব্লিডিং ডিসঅর্ডার হলে, যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার হোক, শুধু আরবিসি থাকবে। কিন্তু যখন অ্যালবুমিন থাকে আর আরবিসি থাকে, এটা হাইপারটেনশনও হতে পারে, এটা এজিএনও হতে পারে। ঠিক আছে, এইটা ম্যালিগনেন্সিতেও কিছু প্রোটিনিউরিয়া থাকতে পারে আর কি। তো এখন এজিএন হইলে আমরা কিভাবে বুঝবো? এজিএন এর আমরা একটা সিনড্রোম, আমি লেকচার নিছি 399 পৃষ্ঠা, 399 ডেভিডসনে। সেখানে আমি কালকে বলছিলাম এজিএন এর একটা শর্ট হিস্ট্রি, একটা সিনড্রোমই থাকে। এই যে শক আছে ডান পাশে লেখা আছে, হিমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, অলিগুরিয়া আছে না, হাইপারটেনশন, ফ্লুইড ডিটেনশন আছে না, পাইছো? জি স্যার। 399 এটা আমি ক্লাসও নিছি, এটা এমনি আমি বইটা দেখাচ্ছি আর কি। এবং এটার আন্ডারলাইং প্যাথোলজি সাধারণত প্রলিফারেটিভ, এটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়, অন্য কারণে হয়, অ্যাসিডিতে হয়। যাই হোক, এরকম একটা শর্ট হিস্ট্রি, এরকম একটা সিন্ড্রোম আকারে যখন আসে তখন আমরা এজিএন বলি। কিন্তু হাইপারটেনশনে এটা হতে পারে। আর ব্লিডিং ডিসঅর্ডার হলে শুধু আরবিসি থাকবে, এটা মাথায় রাখতে হবে। ম্যালিগনেন্সিতে হতে পারে। এখানে ব্লিডিং ডিসঅর্ডারের তোমার রিপোর্টগুলো দেখবা এপিটিটি অনেক বেশি, দেখছো নাকি? এপিটিটি এখানে এপিটিটি রিপোর্ট ছিল নাকি? ওটা এখানে নাই, স্যার আমাদের তো দেয় নাই। দেয় নাই, আচ্ছা। যাই হোক, এটা এপিটিটি অনেক বেশি ছিল। যাই হোক, তাহলে এখানে কারণের মধ্যে আমাদের পিওর মেডিকেল কোনটা কোনটা এটা মাথায় রাখবে, হাইপারটেনশন, ব্লিডিং ডিসঅর্ডার, আর এমনি কিডনিতে গ্লোমারুলোনেফ্রাইটিস হলে কিরকম হবে, ম্যালিগনেন্সি হলে কি মাথায় রাখতে হবে। এটা সিটি ইউরোগ্রাম করা ছিল, এটা রেনাল সেল কার্সিনোমা ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু এই রিলেশনে আমাদের মেডিকেল কজগুলো একটু আলোচনা করে নেই। এটা হলো যে তোমার আমরা যদি ইলেকট্রোলাইট থেকে শুরু করি, হাইপোনেট্রিমিয়া, হাইপোনেট্রিমিয়া আর পটাশিয়াম অ্যাবনরমালি, পটাশিয়াম হাইপার, হাইপোক্যালেমিয়া, দুইটাতেই কিন্তু পেরিফেরাল মাসল গুলা ইনভলভ হয়। মনে করো আমরা লিম মাসল গুলো, ওই যে প্যারালাইসিস হয়, কোয়াড্রিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, তারপরে কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, হাইপো হাইপার দুইটাতেই। কিন্তু সোডিয়াম ধরে হলো ব্রেইন, সেখানে আইদার আনকনসিয়াসনেস অথবা কনভালশন, এই রোগীটা কনভালশন নিয়ে প্রেজেন্ট করছিল। তো এই কারণগুলা শিখে ফেলতে হবে। সোডিয়ামের কারণের মধ্যে বইয়ে আছে, আমি একটু চটি বই থেকে মুখস্থ করার দরকার নাই। শোনা যাচ্ছে? জি স্যার। হাইপোনেট্রিমিয়ার কারণের মধ্যে তিনটা ভাগে ভাগ করি। একটা হলো তোমার ভলিউম ডিপ্লেশন স্ট্যাটাস, যেমন ভমিটিং, ডায়রিয়া, এখানে তোমার শকের, হাইপোটেনশনের ফিচার পাইবা, তার সাথে হাইপোনেট্রিমিয়া থাকে, এটা একটা। আর একটা হলো ভলিউম নরমাল, ব্লাডের ইডিমা টিডিমা নাই, কোনো ডায়রিয়া, ভমিটিংও কিছু নাই, সেটা হলো সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন, সেটা আরেকটা গ্রুপ। এডিএস সিক্রেশনের কারণের মধ্যে সিবিডি হতে পারে, তারপরে রেসপিরেটরি সিস্টেমের অনেক ডিজিজ আছে, এগুলোতে হতে পারে। আরেকটা হলো ইডিমেটাস স্টেট, যে সমস্ত কারণে এনাসার্কা হয়, যেমন নেফ্রোটিক সিনড্রোম, সিসিএফ, সিরোসিস অফ লিভার, এগুলোতেও হাইপোনেট্রিমিয়া হয়। তার কারণ হলো এখানে অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, এডিএসটা একটু বেশি সিক্রেশন হয়, এডিএস বেশি সিক্রেশনের জন্য সোডিয়ামটা একটু রিলেটিভলি কমে যায়। তো এই জন্য হাইপোনেট্রিমিয়ার কারণকে তিন ভাগে ভাগ করব। একটা হলো হাইপোভলিমিক, ইউভলিমিক, হাইপারভলিমিক। আর সাইন সিম্পটম হলো নিউরোলজিক্যাল, বইতে মুখস্থ করার দরকার নাই, আইদার কনভালশন, ড্রাউজিনেস, ডিসওরিয়েন্টেশন, যে কোনো রকম হতে পারে। আর পটাশিয়ামের হাইপার, হাইপো দুইটাই হোক, দুইটাতেই তোমার মনে করো মানে এই লিম প্যারালাইসিস, এরিথমিয়া, এগুলো হবে। জিবিএস এর সাথে কনফিউশন হয়। তো এটার কারণগুলাও মাথায় রাখার জন্য কতগুলো হেডলাইন মাথায় রাখো। যেমন পটাশিয়াম কমের জন্য একটা ভলিউম ডিপ্লেশন হতে পারে, ডায়রিয়ার জন্য, এটা একটা। আর কতগুলো কারণ আছে, শুধু হেডলাইন মাথায় থাকলে তুমি হাইপার, হাইপো দুইটাই চলে আসবে।
যেমন একটা যদি বলি ড্রাগ, যদি তোমার ডায়াবেটিস দাও তাহলে তোমার হাইপোক্যালেমিয়া, যদি এসি ইনহিবিটর দাও হাইপারক্যালেমিয়া। যেমন এন্ডোক্রাইন, যদি তোমার অ্যালডোস্টেরনিজম হয় তাহলে হাইপোক্যালেমিয়া, এডিসনস হলে হাইপারক্যালেমিয়া। তারপরে অ্যাসিড বেস ব্যালেন্স, যে কোনো অ্যাসিডোসিসের সাথে হাইপারক্যালেমিয়া থাকে, অ্যালকালোসিসের সাথে হাইপোক্যালেমিয়া থাকে। তারপরে রেনাল, যে কোনো রেনাল ফেলুরে তোমার সাধারণত হাইপারক্যালেমিয়া অ্যাসিডোসিস থাকে, আর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হাইপোক্যালেমিয়া। আর একটা হলো পিরিয়ডিক প্যারালাইসিস, হাইপো হাইপার দুইটাই। কাজেই ডায়রিয়া ছাড়া, ডায়রিয়া এবং ডায়েট ছাড়া, ডায়েটটা খুব ইম্পর্টেন্ট না, ডায়রিয়া ছাড়া বাকিগুলা তুমি হেডলাইন দিয়ে হাইপার হাইপোক্যালেমিয়া দুইটারই ক্লিনিক্যাল ফিচার তোমার কজ হয়ে যাচ্ছে। একটা হলো তোমার এন্ডোক্রাইন, একটা হলো অ্যাসিড বেস, একটা হলো কিডনি, একটা হলো ফ্যামিলিয়াল, একটা হলো ড্রাগ। ঠিক আছে? আর সাইন সিমটম শুধু উইকনেস অফ দা পেরিফেরাল মাসল হয়ে যাবে, অ্যারিথমিয়া হতে পারে। এই গেল। আচ্ছা, এখন আমি এই পর্যন্ত ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা ব্লিডিং ডিসঅর্ডার, আমি লেকচার নিচ্ছি তাই না? জি স্যার। লেকচার নিলে আমি খুব সংক্ষিপ্ত আকারে চলে যাব, তোমরা ওই লেকচার দেখে নিবা। আমি শুধু একটু আইডিয়া দিই। যেমন ব্লিডিং ডিসঅর্ডার, এই রোগীর যদি মনে করো ইউরিনে অ্যালবুমিন না থাকতো তাহলে কি হচ্ছে, প্লেন্টি অফ আরবিসি, এইটা ব্লিডিং ডিসঅর্ডার হয়। অন্য সুপারফিশিয়াল ব্লিডিং হতে পারে। ব্লিডিং ডিসঅর্ডারের তিনটা টাইপস এর মধ্যে, যেমন ভাস্কুলার, প্লেটেলেট, আরেকটা হলো কোগুলেশন। তিনটা টাইপস এর কিভাবে ডিফারেন্সিয়েট করব আর তিনটার কি কি কারণ, এটা আমি লেকচারে আমি পড়াইছি, তোমাদের খাতায় আছে, না থাকলে লিখে রাখবা, আর নাহলে আবার শুনে রাখো, পড়ে ফেলবা। তো প্রত্যেকটার এই কারণ এবং প্রত্যেকটা কিভাবে ডিফারেন্সিয়েট করব, তারপরে কি কি টেস্ট করব, এটা মাথায় রাখতে হবে, যেহেতু এই প্রসঙ্গটা এখানে আসছে। তো ব্লিডিং ডিসঅর্ডার শুরুতেই কাকে বলবো, একটা হলো যে স্পন্টেনিয়াস ব্লিডিং যদি হয় একটা, দুই নম্বর হলো এক্সেসিভ ব্লিডিং ডিউ টু মাইনর ট্রমা। এই কথাগুলো আমার না, কিন্তু এগুলো ডিগ্রুচির হিমাটোলজির বইয়ে আছে। তো সেটা আমরা হোয়েন উইল সে ব্লিডিং ডিসঅর্ডার, তাহলে যখন মাইনর ট্রমা, এক্সেসিভ ব্লিডিং, আর একটা হলো স্পন্টেনিয়াস ব্লিডিং, সুপারফিশিয়াল, এটা ব্লিডিং ডিসঅর্ডার। যখন হয়ে গেল তখন আমরা ডিফারেন্সিয়েট করি ভাস্কুলার, প্লেটেলেট নাকি কোগুলেশন ডিসঅর্ডার। তো সাধারণত, আর পারপিউরার ডেফিনিশন কি, স্পন্টেনিয়াস ব্লিডিং, স্পন্টেনিয়াস ব্লিডিং বিনিথ দ্য স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, ছোট ছোট। পারপিউরা হলো স্পন্টেনিয়াস ব্লিডিং। আর যখন পেটিকি বলি, এটা হলো ছোট সাইজের পারপিউরা, 3 পয়েন্ট পারপিউরা, এই 3 পয়েন্ট পারপিউরা। তো পেটিকি হয় তোমার সাধারণত এই যে ছোট ছোট ব্লিডিং, ভাস্কুলার এবং আইটিপি। তো এই দুটা ডিফারেন্সিয়েট করব কিভাবে, ভাস্কুলারটা একটু এলিভেটেড টেন্ডার হয়, আইটিপিটা এরকম হয় না। আরেকটা কারণ আমরা ডিফারেন্সিয়েট করি, সেটা হলো কারণগুলা কি, কারণগুলো আমরা অ্যাসোসিয়েশন দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি। ভাস্কুলারের কারণ যেরকম হ্যানক্সন লেন পারপিউরা, যেমন মেনিনগোকাল, সেপ্টিসিমিয়া, স্কারবি, এই সমস্ত ডিজিজ যখন ওবিয়াস থাকে ক্লিনিক্যালি এবং এরকম রেশ থাকে, তখন আমরা ভাস্কুলার মনে করি। যদিও বলে এলিভেটেড টেন্ডার, এটা খুব ছোট ছোট, এই টেন্ডারনেস একটু এলিভেশন থেকে ডিফারেন্সিয়েট করা খুবই মুশকিল, কাজে অ্যাসোসিয়েশন দিয়েও ডিফারেন্সিয়েট করি। আর প্লেটেলেট গুলো সাধারণত টেন্ডার থাকে না, এলিভেটেড থাকে না, সেগুলো সাধারণত সুপারফিশিয়াল ব্লিডিং হয়, ডিপও হতে পারে। ফাইনালি তো ব্লাড কাউন্ট করেই, সিবিসি দেখেই আমরা করি। এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমার ভাস্কুলারের কারণ বললাম, আর প্লেটেলেটের কারণের মধ্যে একটা হলো আইটিপি, আর সেকেন্ডারি কালকে আমি পেজ দেখাই দিছিলাম, কারণের মধ্যে বোন মেরুতে কজ, স্প্লিনে কজ, ব্লাডে কজ, যেমন এসসিলি আইটিপি, সেটা কালকে হয়ে গেছে কজেস। আর এটা ডিফারেন্সিয়েশনও বলছি, এলিভেটেড টেন্ডার থাকে না, এবং ফাইনালি প্লেটেলেট কাউন্ট দিয়ে করি আর কি, প্লেটেলেট কাউন্ট। আর যদি টেস্ট করি, পজিটিভ টেস্ট হবে, এটা টুর্নিকেট টেস্ট পজিটিভ দুইটাতেই হইতে পারে। প্লেটেলেট কমবে তোমার আইটিপিতে বা অন্য কারণে থ্রোম্বোসাইটোপেনিয়া, প্লেটেলেট নরমাল থাকে। আর ডিপ ব্লিডিং হয় যেমন হিমোফিলিয়া, এটা হলো কনজেনিটাল। আর অ্যাকোয়ার্ড হয় যে কোনো কারণ, লিভার ফেলিউর অথবা অ্যান্টিকোগুলেন, ভিটামিন ডেফিসিয়েন্সি, এইগুলাতে অ্যাকোয়ার্ড। তো এইখানে তোমার ম্যালিগন্যান্সিতে থাকতে হবে, এমপিটিটি অনেক বেশি ছিল। তো এখানে যাই হোক, আমরা তো এখানে ইম্পর্টেন্ট হলো হিমোফিলিয়া একটু বড় উইস থাকে, জয়েন্ট ব্লিডিং থাকে, ইন্টারনাল ব্লিডিং। আরেকটা হলো এটা সাধারণত মেইলে হয়, চাইল্ডহুড থেকে শুরু হয়, রিকারেন্ট হয়,
ফ্যামিলি হিস্ট্রি থাকে, অনেকগুলা কথা বলছি। আমরা যদি শুধু বলি কোগুলেশন ডিসঅর্ডার, প্লেটেলেট ডিসঅর্ডার, তাহলে তুমি একটু বলতে পারো এটা ডিপ সিটেড জয়েন্ট ব্লিডিং এবং ব্লিডিং সাইজ গুলা বড় হবে। কিন্তু যখন ইটিওলজি হিমোফিলিয়া নিয়ে কথা বলি, তার সাথে মেইল, সিন্স চাইল্ডহুড, ফ্যামিলি হিস্ট্রি, রিকারেন্ট, এগুলো সবই থাকবে আর কি। এটা হলো হিমোফিলিয়া। আমি একটু পরে কথা বলি ক্লাসের মধ্যে, আমি একটু পরে কথা বলবো ক্লাসে আমি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো হিমোফিলিয়ার ব্লিডিং গুলা কেমন হয়, সুপারফিশিয়াল ডিপ এবং বড় সাইজের ব্লিডিং, আর হিমোফিলিয়া হলে এডিশনাল কিছু পয়েন্ট থাকে। আর অ্যাকোয়ার্ড তো বললাম লিভার ফেলুর, তারপরে অ্যান্টিকোগুলেন্ট থেরাপি। তাহলে আমরা এই তিনটা তোমার খাতায় লেখা আছে, এটা শিখে ফেলবা। লেখা না থাকলে তিনটার এই ব্লিডিং ডিসঅর্ডার কি, তিনটা কিভাবে ডিফারেন্সিয়েট করব, এবং তিনটার কারণ কি কি। আমরা যদি টেস্ট বলি তাহলে তোমার মনে করো টিটি বললাম, টুনিকেট টেস্ট, বিটি ব্লিডিং টাইম, এটাও তোমরা বুঝছো কোথায় বেশি হবে, এই দুটাতেই বেশি হবে, প্রথম দুইটাতে। আর প্লেটেলেট কাউন্ট, আর একটা হলো যে এপিটিটি, যেটা ক্লটিং টাইম আগে করতো, সেটা হলো ওই কোগুলেশন ডিসঅর্ডারে বেশি হবে। আচ্ছা, এখন আমরা এই হেনক্সনল্যান্ড পারপিরা পরীক্ষার মধ্যে আমরা মাঝে মাঝে ধরা হয় 1043 পৃষ্ঠা, 1043 ডেভিডসন 1043 পৃষ্ঠা, বইটা আছে তো? জি স্যার, আচ্ছা স্যার। 1043 পৃষ্ঠা বাইর করো। আমি যে পেজগুলা বলি এই পেজগুলো একটু পড়ে ফেলবা। এখানে আমি যেগুলা বলি সেগুলো মাথায় রাখো, কিন্তু বইটা পড়লে একটু ভালো লাগবে। পাইছো 1043? জি স্যার। হেনক্সনল্যান্ড পারপিরা, জি এই স্যার। এই প্যারাটা পড়ে ফেলবা। এইখানে দেখবা লেখা আছে রেনাল ইনভলভমেন্ট হবে, জয়েন্টে হবে, স্কিন হবে, জিআই পেইন হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, জিআই ব্লিডিং হয়। এই প্যারাটা পড়ে ফেলবা। এখানে ব্লিডিং টাইম বেশি থাকতে পারে, কিন্তু প্লেটেলেট কাউন্ট নরমাল হবে। এই ঠিক আছে, এটা হেনক্সনল্যান্ড এখানে পড়বা। বাম পৃষ্ঠায় দেখো একটা ছবি আছে, এটা হলো এই রেশ গুলা একটু ইলিভেটেড এবং টেন্ডার, এগুলো হলো ভাস্কুলাইটিসে, এগুলা ভেসেল ডিসঅর্ডার। এটা একটা এক্সাম্পল এখানে আমরা দিয়ে দিতে পারলাম এটা। আর একটা হলো আইটিপি হিমোফিলিয়ার পার্থক্য তোমরা ওইভাবে লিখে ফেলবা, টাইপ অফ ব্লিডিং, সাইট অফ ব্লিডিং, তারপরে তোমার ইন্টারনাল ব্লিডিং, জয়েন্ট ব্লিডিং, তারপরে অন্যান্য টেস্ট এগুলা। আচ্ছা, আর হিমোফিলিয়া নিয়ে যে ক্লিনিক্যাল ফিচারও হয়ে গেল। 972 পৃষ্ঠা বাইর করো। পাইছো? জি স্যার। 972 এই ছবিগুলা দেখবা, ছবিগুলাতে দেখবা কত বড় বড় সাইজের ব্লিডিং, বুইজ হয়ে আছে, জয়েন্ট ফুলে গেছে। আমি ক্লাসও নিছি। তো এইরকম বড় বড় সাইজের ব্লিডিং আইটিপিতে হবে না, এবং মেইলে হইলে হিমোফিলিয়া ছোট কাল থেকে তো হইলই। আর হিমোফিলিয়া ক্লিনিক্যাল ফিচার যতটুকু বলছি এটুকুই মাথায় রাখতে হবে। আমি শুধু টেস্টের কথা বলা হয়ে গেছে, টেস্টের কথা মনে করো ফ্যামিলি হিস্ট্রি তো আছে, এপিটিটি, তারপরে আমরা ফ্যাক্টর এসে করতে হয় আর কি। আর এখানে ট্রিটমেন্টের মধ্যে আমি 4টা হেডলাইন আমি লেকচারে পড়াইছি, আমি হেডলাইন গুলো আবার বলে দেই। একটা হলো কন্ট্রোল অফ ব্লিডিং, যেখানে ব্লিডিং হচ্ছে এখানে কন্ট্রোল করতে হয়, নেজাল ব্লিডিং হয় এখানে প্যাক দিতে হয়। তার রিপ্লেসমেন্ট, এটা ফ্যাক্টর রিপ্লেসমেন্ট করি, বা ফ্রেশ ব্লাড দেই অথবা ক্রায়োপ্রেসিপিটেট দেই, ফ্রোজেন প্লাজমা দেই, রিপ্লেসমেন্ট, কন্ট্রোল অফ ব্লিডিং, রিপ্লেসমেন্ট, প্রিভেনশন অফ ব্লিডিং, এটা একটা অ্যাডভাইস। তাদের মেইন আইটেম গুলো বলে দিতে হবে, যে কোনো খেলাধুলা, কোনো অকুপেশন এমন কিছু করবে না যেখানে ইনজুরির সম্ভাবনা থাকে, ইনজেক্টেবল মেডিসিন গুলো অ্যাভয়েড করবে as far as possible প্রিভেনশনের বেলায়, আর জেনেটিক কাউন্সিলিং। এই 4টা হেডলাইন ট্রিটমেন্ট অফ হিমোফিলিয়া, এটা হলো পেডিয়াট্রিক্সে পড়ানোর কথা। কন্ট্রোল অফ ব্লিডিং, রিপ্লেসমেন্ট, প্রিভেনশন অফ ব্লিডিং, আর হলো জেনেটিক কাউন্সিলিং। আর আইটিপির চিকিৎসা আমরা কালকে বলেছি। আর ভাস্কুলারের চিকিৎসা তোমাদের এত দরকার নাই, এটা ইন্ডিভিজুয়ালাইজড। হেনক্সনল্যান্ড পারফিউরা কি করব, মেনিনগোকোকাল সেপ্টিসিমিয়া কি করব, সেটা আলাদা আর কি। এই হলো তোমার এখানে। আরেকটা হলো আমরা এই রোগীটার ব্লাড প্রেশার ছিল, অ্যান্টিহাইপারটেনসিভ পাই, দেখছো তো? জি স্যার। অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে। তো অ্যান্টিহাইপারটেনসিভ পেলে এই রোগীটা মনে করো অ্যান্টিহাইপারটেনসিভের আমরা এইখানে হাইপারটেনশন যখন থাকে, আমরা গতকাল ডায়াবেটিসের কথা বলছি, আমি ওখানে সময় ছিল না। হাইপারটেনশন যেখানেই থাকে ওই হিস্ট্রির মধ্যে আমাদের টার্গেট অর্গান গুলা ইনভলভ আছে কিনা, যেমন ব্রেইন, তারপরে তোমার মনে করো মানে হার্ট, আর কিডনি। যেমন কিডনিতে হিমাচুরিয়া, হার্টের মধ্যে শ্বাসকষ্ট, এলবিএফ আছে কিনা, চেস্ট পেইন আছে কিনা, ব্রেইনে স্ট্রোক করছে কিনা, এগুলা মাথায় রাখতে হয়। এটা হলো টার্গেট অর্গান। হাইপারটেনশনের ইতিহাস নিলে 3টা জিনিস মাথায় রাখতে হয়।
একটা হলো কারণ, একটা হলো টার্গেট অর্গান, আর একটা হলো রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর মানে প্রাইমারির জন্য। আর কারণের বহু লিস্ট আছে, ডেভিডসনে তোমরা দেখবা রেনাল কজ ফার্স্ট, প্রেগন্যান্সি তো আছেই, তার সাথে এন্ডোক্রাইন কজ আছে। তো কারণের মধ্যে ইম্পর্টেন্ট যদি সব ভুলে যাও, গ্লোমেরুলোনেফ্রাইটিস এর কথা, এজিএন ছিল কিনা ছোটবেলা, এটা একটা। আর প্রাইমারি যদি হয় রিস্ক ফ্যাক্টর গুলা, তার ফ্যামিলি হিস্ট্রি, ওয়েট, ডায়াবেটিস আছে কিনা, স্মোকার কিনা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা হলো ইতিহাসের মধ্যে আসতে হবে। আর টার্গেট অর্গান ড্যামেজ আমি বললাম, তাহলে হাইপারটেনশনের ইতিহাস, এই জিনিসগুলো নিতে হবে। তাহলে হাইপারটেনশন নিয়ে আরেকটু কথা বলি, এই প্রসঙ্গ এখানে আসছে। আর এটা হলো যে তোমরা হাইপারটেনশনের ইয়েটা পৃষ্ঠাটা বাইর করো, 508 পৃষ্ঠা, 508। পাইছো? জি স্যার। 508-এ তোমার আমরা হাইপারটেনশনের কতগুলো জিনিস, হাইপারটেনশন আমি লেকচার নিছি নাকি দেখি মেমোরিতে কত আছে। হাইপারটেনশন কি আমি লেকচার নিছি? না স্যার। নেই। এটা ওয়ার্ডে আমি বলে দিব, আমি গত ব্যাচে আমি নিছিলাম। তো কয়েকটা জিনিস বলে দিই, আমি বলে দিই যে হাইপারটেনশন প্রথমেই পরীক্ষা গেলে জিজ্ঞেস করবে এই কখন হাইপারটেনশনের চিকিৎসা দিবা। তো হাইপারটেনশনের চিকিৎসা একটা লেভেল, এখানে বইয়ের মধ্যে শক যেগুলো আছে উল্টা পৃষ্ঠায়, সেই শকে 150-95, কিন্তু এখানে হাইপারটেনশনের 508 পৃষ্ঠায় হাইপারটেনশনের নিচেই এই প্যারাটা কোন এক জায়গায় দেখো, ডিফাইন্স মাইল্ড হাইপারটেনশন এজ এক্সিস্টিং when the BP is above 140/90। বেসিক্যালি আমরা 140/90 এখন এইটাই ফলো করি। তো এখন কখন চিকিৎসা দিবা, একেবারে এই সুন্দর কথাটা বলে দিতে হবে। পারসিস্টেন্টলি হাই ব্লাড প্রেশার মোর দেন 140/90 অন মোর টু অর মোর অকেশনস। একবার মাপলে হবে না, আরো কয়েকদিন পরে আবার মাপতে হবে, ঠিক আছে? এইটা একটা চিকিৎসা দিব। 2 নাম্বার হলো যদি কারো টার্গেট অর্গান ড্যামেজ থাকে, ব্লাড প্রেশার 140/90, ঠিক আছে, কিন্তু তার সাথে ইয়ে আছে, ওই মনে করো ইভেন একটু কম থাকলেও, যেমন রেনাল ফেলুর আছে অথবা হার্ট ফেলুর আছে, টার্গেট অর্গান ড্যামেজ। আরেকটা হলো সেকেন্ডারি কারণ থাকলেও দেই, সেকেন্ডারি কারণ বেশি ইম্পর্টেন্ট না, বেশিরভাগই প্রাইমারি। কাজে টার্গেট অর্গান ড্যামেজ যেমন পারসিস্টেন্টলি হাই, কিন্তু এই দুটো যদি না হয়, একটা রোগীর একবার একটা রেকর্ডে 140/90 আসছে, কিন্তু রেকর্ডে মানে টার্গেট অর্গানের কোনো ড্যামেজ নাই, তাহলে তাকে কি করব? তাহলে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি যেগুলো আছে এগুলো করে, যে স্মোকিং, ওয়েট, ডায়েট, এক্সারসাইজ ইত্যাদি সব ফলো করব। তারপরে আমরা কয়েক সপ্তাহ পরে আবারও দেখবো পারসিস্টেন্টলি থাকে কিনা। কাজেই হাইপারটেনশনের লেভেলটা কত এখানে, যেহেতু আমি এটা কেন দেখাইলাম, কারণ পরীক্ষা বা কোনো জায়গায় বলে এটা তুমি কোথায় পাইছো, কারণ একটা রেফারেন্স আছে। আমরাও এখন 140/90 ফলো করি, 150 আমরা করি না। কাজেই পারসিস্টেন্টলি 140/90 অথবা টার্গেট অর্গান ড্যামেজ অথবা বোথ হলে আমরা ফার্মাকোলজিক্যাল থেরাপি, আর এটা যদি না হয় তার থেরাপি, এবং এটা আমরা পরে করলাম। এটা একটা। 2 নম্বর হলো হাইপারটেনশন নিয়ে আরো দুই একটা কথা। হাইপারটেনসিভ ইমার্জেন্সি গুলা কি কি? হাইপারটেনসিভ ইমার্জেন্সি গুলা কি কি? মানে কখন দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে ওষুধ দিতে হবে বা তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। একটা হলো লেভেল অফ হাইপারটেনশন, মোর দেন 180/মোর দেন 110, এটা একটা লেভেল। আরেকটা হলো টার্গেট অর্গান ড্যামেজ, ওই সোজা ফর্মুলা মাথায় রাখো, এটার সাথে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি হয়েছে, সিবিডি, হার্ট ফেলুর, আইএসডি, রেনাল ফেলুর, একলামশিয়া, বাস হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আরেকটা টার্ম হাইপারটেনসিভ আর্জেন্সি বলে। হাইপারটেনসিভ আর্জেন্সি হলো টার্গেট অর্গান ড্যামেজ নাই কিন্তু ব্লাড প্রেশারটা বেশি, তাই না? টার্গেট অর্গান। আরেকটা হলো তোমার এই জিনিসগুলো তোমার গোছায় ফেলবা। আর কখন ওষুধ দিব, নন ফার্মাকোলজিক্যাল থেরাপি কি কি, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি হাইপারটেনসিভ ফার্মাকোলজিতে পড়ে আসছে, তোমরা হেডলাইন গুলো পড়ে ফেলবা। আমি এখানে আরেকটা জিনিস বলি, আমরা এটা সবসময় বলি, হাইপারটেনশন এর সাথে প্রেগন্যান্সি, হাইপারটেনশন আইএসডি, হাইপারটেনশন হার্ট ফেলিউর, হাইপারটেনশন সিকেডি, আমরা কোন ওষুধগুলো প্রেফার করি এটা মাথায় রাখবা। এখানে দেখলাম বইও একটু আছে, বই যেখানে থাকে বইটা একটু পড়া ভালো। 514 পৃষ্ঠা, 514 পৃষ্ঠা, 514 পাইছো? জি স্যার। আচ্ছা, এখান থেকে সব মুখস্থ না করো, একটা একটা হইলেও হবে। আমরা আমাদের কথার সাথে বই এটা থাকলে তোমাদের কাছে আরো, যেন আলফা ব্লকার, যেমন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, এসি ইনহিবিটর হার্ট ফেলিউর, এসি রিসিপ্টর ব্লকার, এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া কমায়, হার্ট ফেলিউরে দেওয়া হয়। বিটা ব্লকার যাদের অ্যানজাইনা পেক্টোরিস আছে, হার্ট ফেলিউরে দেই কখন?
ক্রনিক হার্ট ফেলিউর লো ডোজ বিটা ব্লকার, সেই জন্য এটা বলছি, কিন্তু অ্যাকিউট ফেলিউরে দিই না। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সাধারণত এলডারলি পেশেন্ট, সিস্টোলিক হাইপারটেনশন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এনজেনাতেও দিই, আর থাইরয়েড ডায়াবেটিস এলডারলি পেশেন্ট। এই তো কয়েকটা কথা হয়ে গেছে, এই কয়েকটা তো হয়ে গেল। আর কন্ট্রাইন্ডিকেশন একবারে ডান পাশেরটা, মাঝখানেরটা যদি না পড়তে চাও, কারণ আমরা এখন রোজার দিন একটু অলস, কাজকামও বেশি করতে ইচ্ছা করে না, বসে খেতে ইচ্ছা করে, তাই না? তাই না তাসমিয়া? তাসমিয়া জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার, একটু পরিশ্রম কম করতে ইচ্ছা করে। অর্পিতা আছে নাকি? জি স্যার। নিতুন তো কি, নিতুন করে পাওয়া গেছে? স্যার কালকে স্যার 3বার জয়েন করেছিল স্যার। আচ্ছা আচ্ছা, যাদেরকে পাওয়া যায় না একটু পেপারে অ্যাড দিয়ে দেওয়া যায় কিনা, যে ওদেরকে পাওয়া যাচ্ছে না। স্যার 62 লাগছে। স্যার আমি আছি, নিতুন তো আছে স্যার। আচ্ছা আছো, আচ্ছা আজকে পাইছো? জি স্যার। আচ্ছা স্যার গতকালও স্যার আসছিলাম, স্যার, কিন্তু 84 আসছে, নেটওয়ার্কের স্যার। কারণে স্যার, বারবার 84 কানেকশন আসছে। চলে যাচ্ছিল। কালকে থেরাপি দিচ্ছি বিকালে। আচ্ছা আমি এখন আরেকটা জিনিস বলি স্যার 84 আসছে স্যার, হ্যাঁ হ্যাঁ 84 আসছে স্যার। 84 আসছো, আচ্ছা ভেরি গুড। আমি আবার লিস্ট 62 নিব আসছিল। রাত্রেবেলায় আমি গোয়েন্দা বাহিনী আছে, আমি আবার খোঁজ নিব কারা আসছে না আসছে আর কি। স্যার 61 ও আসছে। জি স্যার। 61 আসছো, আচ্ছা ঠিক আছে, এটা লিস্ট আমার কাছে, আমি রাত্রে নিব, ঠিক আছে? স্যার আচ্ছা, যেটা 94 আছে। 94 আছে। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হলো যে এইটা দেখে নিবা, যে এটা বলে যে ইন্ডিকেশন, কম্পেলিং ইন্ডিকেশন বলি, যে কোন জায়গাটা এটা মোস্ট ইউজফুল এবং কোন জায়গাটা দেওয়াই যাবে না এটা। আচ্ছা তার সাথে আর দুই একটা জিনিস এখানে বলে দেই, খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমাইতে হলে কি কি ওষুধ ব্যবহার করা হয়, তো এগুলো সব জানা আছে। তারপরে আমি দু একটা, যেমন ফুসেমাইড ইনজেকশন দিতে পারি, নিফিডিপিন সাবলিঙ্গুয়ালি, আর একটা হলো হাইড্রালাজিন ইনজেকশন। এই কয়েকটা জিনিস এখানে আছে, এই কয়েকটা মাথায় রাখবা। আচ্ছা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, এই কারণগুলো মানে তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমাইতে হলে কি কি ওষুধ আমরা ব্যবহার করব, যেমন আমরা ফুসেমাইড ইনজেকশন দিতে পারি, নিফিডিপিন সাবলিঙ্গুয়ালি দিতে পারি, হাইড্রালাজিন ইনজেকশন দিতে পারি, কথা বুঝছো? এগুলো হলো তাড়াতাড়ি কমানোর জন্য। আচ্ছা আরেকটা হলো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ম্যালিগন্যান্ট কোথায় লিখছি? ম্যালিগন্যান্ট টার্মটা এখানে নাই। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন একটা টার্ম, এটা যখন টার্গেট অর্গান ড্যামেজ থাকে তখনই বলে। আসলে সত্যি কথা বলতে মানে হাইপারটেনশনের সাথে রেনাল ফেলিউর, পেপিলিডিমা থাকলে ম্যালিগন্যান্ট বলে। এই টার্মগুলো ছোট ছোট টার্ম, কঠিন কিছু না, কিন্তু হাইপারটেনশন খুবই সিম্পল জিনিস, সব বেশিরভাগ মানুষেরই থাকে, এগুলো জানা দরকার। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলি যখন হাইপারটেনশনের সাথে পেপিলিডিমা থাকবে, রেনাল ফেলিউর থাকবে, প্রোটিনিউরিয়া থাকবে, এইগুলাই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। আর স্যার তাহলে স্যার হাইপারটেনসিভ ইমার্জেন্সি আর ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি একই জিনিস? হাইপারটেনসিভ ইমার্জেন্সি হলো ওটা একটা, ওই টার্মটাতে একটা ব্যবহার করা হয় যে ইমার্জেন্সি তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে এই কন্ডিশনকে, টার্গেট অর্গান। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলে এই টার্গেট অর্গান রিলেটেড এই দুই একটা বলে আর কি, ওভারল্যাপিং আছে ডেফিনেশনের মধ্যে। তোমার কথা ঠিকই, কিন্তু ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হলে মনে করো ব্লাড প্রেশার সবসময় যে খুব বেশি থাকবে এমন না, দেখা গেলো ব্লাড প্রেশার 140/90 রোগীর পেপিলিডিমা আছে, কথা বুঝছো? জি স্যার। এখানে একটু পার্থক্য থাকে, কিন্তু মাঝে মাঝে একটু ওভারল্যাপিং হইতেই পারে, কিন্তু টার্মগুলো ব্যবহার করছে যখন টার্মগুলো জানা থাকতে পারে। এখন এটার সাথে কিছু কিছু ওভারল্যাপিং হলে এটা আমাদের কিছু দরকার নেই, এটা থাকে। আচ্ছা আরেকটা ফাইনালি, তোমার ড্রাগ গুলার অনেকগুলো গ্রুপ আছে, তোমরা যদি ভুলে যাও, ABCD নাম শুনছো? জি স্যার। স্যার ABCD এ কি বললাম? যাই ABCD, এটা যদি শুনে না থাকো এটা শুনে রাখো, তোমাদের পরীক্ষার মধ্যে অনেক সময় ক্লাসিফিকেশন মনে থাকে না। ABCD, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াবেটিক্স। এর মধ্যে আরেকটা সোজা ফর্মুলা আছে, ইয়ং বয়সে A আর B আমরা ব্যবহার করি সাধারণভাবে, কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এলডারলি পেশেন্টে CD ব্যবহার করি। এই ফর্মুলাটা মাথায় রাখো, এই ফর্মুলাটা জেনে থাকো। রোল নাম্বার 71, শারমিন আবেদিন আছে নাকি? শারমিন আবেদিন? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আসো কালকে যাও না তো। ABCD শুনছো তো? জি স্যার। হ্যাঁ ABCD, এটা দিয়ে ক্লাসিফিকেশন হয়ে গেল। তারপরে তোমার মনে করো কোন গ্রুপে কোন বয়সে কোনটা দিলাম, এটাও হয়ে গেল আর কি। আমরা হাইপারটেনশনের আরেকটা জিনিস আছে, এটা বলে দিই। 510 পৃষ্ঠা দেখো, 510 ইনভেস্টিগেশন পাইছো? জি স্যার। এই
লিস্টটা হুবহু শেখার দরকার না, এই লিস্টটা দেখবা। যদি বলে একটা রোগীর ব্লাড প্রেশার নিয়ে আসছে প্রথমবার, 25 বছর বয়স, তুমি কি কি ইনভেস্টিগেশন করবা? এটা সোজা কথা, ইনভেস্টিগেশন বলো। তো ইউজফুল সাধারণভাবে সব রোগীর জন্য যেগুলো করি সেগুলো আমি বলতেছি। স্পেশাল কিছু থাকে, যেমন ফিওক্রোমোসাইটের জন্য আমরা অন্য মিনাল ম্যান্ডেলিক অ্যাসিড করি, আমরা ক্যাটাগুলামাইন লেভেল করি, সেটা আমি বলছি না। আমি বলছি একটা হাইপারটেনশন নরমাল রোগী আসছে তোমার কাছে, আসছে কি কি ইনভেস্টিগেশন করবা। এখানে লিস্টটা আছে, এখানে কিছু কিছু বেশি আছে, আমি যেটা বলি সেটা মাথায় রাখো। ইউরিনারিতে অ্যালবুমিন দেখলে টার্গেট অর্গান ড্যামেজ দেখতে পারি। প্রোটিন ইউরিয়া থাকলে এজিএন এর জন্য হাইপারটেনশন হয়েছে কিনা এটা দেখতে পারি। সুগার থাকলে এটা কোমরবিড ডায়াবেটিস আছে কিনা এটা বুঝতে পারি। তাহলে ইউরিনারি, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এক্স-রে চেস্ট, ইসিজি, এই কয়েকটা ম্যান্ডেটরি সবার জন্য। ইউরিনারি, ক্রিয়েটিনিন, ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, এক্স-রে চেস্ট, ইসিজি। এক্স-রে তে কার্ডিওমেগালি, ইসিজি তে এলবিএস আছে কিনা, এটা সবার জন্য। এখানে দু একটা বেশি আছে, আমরা সবসময় সবগুলো করতে পারি না, থাইরয়েডও সবসময় করি না, থাইরয়েড করলে ভালো। তো এগুলো সবার জন্যই, আর স্পেশালটা স্পেশাল ইন্ডিকেশন। ঠিক আছে, আমি হাইপারটেনশন নিয়ে কনক্লুড করে দেই। হাইপারটেনশনের কোন লেভেলে চিকিৎসা করব, ইন্ডিকেশন কি, অ্যান্টি হাইপারটেনসিভের ক্লাসিফিকেশন, কোন স্পেশাল সিচুয়েশনে কোন কোন অ্যান্টি হাইপারটেনসিভ আর্জেন্সি, ইমার্জেন্সি কি কি, ইমার্জেন্সিতে কি কি ওষুধ জরুরি ভিত্তিতে ব্যবহার করা হয়, গ্রুপগুলো এবিসিডি কোনটা কোন বয়সে ব্যবহার করি, সাধারণ ইনভেস্টিগেশন, এই হলো হাইপারটেনশন। আর সবচেয়ে বড় কথা, রোগী যখন হিস্ট্রির মধ্যে থাকবে, কালকে যেমন ডায়াবেটিস ছিল, এই কথাগুলা কয়েকটা জিনিস জিজ্ঞাসা করতে হবে। একটা হলো তার প্রাইমারি হইলে রিস্ক ফ্যাক্টর গুলা, ওবেসিটি, স্মোকিং, ফ্যামিলি হিস্ট্রি, এগুলা। আর সেকেন্ডারি হইলে তোমার এজিএন হয়েছিল কিনা, অন্য কোনো আনকমন কোজ থাকলে এটা। আর একটা হলো টার্গেট অর্গান ড্যামেজ, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেইন, হার্ট, কিডনি। এই হাইপারটেনশন হইলেই এই কথাগুলো জিজ্ঞেস করতে হবে, আর এই বেসলাইন এই ইনভেস্টিগেশন করতে হবে। তারপরে আমরা নন ফার্মাকোলজিক্যাল দিব না ফার্মাকোলজিক্যাল দিব, সেই সিদ্ধান্তটা নিতে হবে। এই তিনটা কথা ফাইনালি লিখে রাখো, যে তোমার হিস্ট্রি নিতে হলে আমাদেরকে এই জিনিসগুলো লাগবে। হাইপারটেনশনের চ্যাপ্টার, হাইপারটেনশন, ব্লিডিং ডিসঅর্ডার, হাইপারক্যালেমিয়া, এটা এখানে আমি শেষ করলাম। আমি মাঝখানে আরেকটু কথা বলে একটু বিরতির দরকার আছে কিনা। রুল নাম্বার 105 আছে? (105) 48 আছে, of course, তাসনিয়া বিনতে ইসলাম প্রমা। 48। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। বিরতির দরকার আছে স্যার কিছুক্ষণ হলে স্যার, মানে 10 মিনিট হলে স্যার দেয়া যায়। মাঝখানে দিতে হবে স্যার তাহলে একটু ফ্রেশ হয়ে আবার পড়তে পারতাম আবার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর 10 মিনিট বলে, আমাদের তো শেষেই করে দেওয়ার কথা 1:30টায়, তাই না? 10 মিনিট হয়ে একটু বিরতি দিব, ঠিক আছে? 10 মিনিটে আমি আরেকটা কেস একটু আলাপ করতে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমরা ওই আরেকটা কেস ছিল, সেটা ছিল তোমার কেস নাম্বার 4 নাম্বার কেস নাম্বার 4 পাইছো? জি স্যার। কেস নাম্বার 4। আচ্ছা, কেস নাম্বার 4 এ আমি বি ব্যাচ সি ব্যাচ কে নিউরোলজির ক্লাস হইছে এবং স্ট্রোকের হিস্ট্রি লেখাইছি, কারেকশন করছি, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এ ব্যাচেও আমি নিউরোলজির ক্লাস নিয়েছি। রোল নাম্বার 2 আছো? Yes, sir. Yes, sir. রোল নাম্বার 3, 4 আছো? Yes, sir. 3 বুশরা। আচ্ছা, আমি নিউরোলজির কিছু যে আইটেম দেখাই দিছিলাম না, জি স্যার। এটা কভার করেছি, কাজেই কভার করে ফেলছি, এখানে বেশি ঝামেলা হবে না, এটা অল্পক্ষণে আমি সেরে দিব। তো এই কেসটার মধ্যে একটু অ্যাসাইনমেন্ট থাকবে। এই কেসটার প্রেজেন্ট হিস্ট্রিটা তোমরা লিখবা, ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। প্রেজেন্ট হিস্ট্রি লিখতে যায়, এটা তো লেখা ছিল, তো আমি আবার কেন দিলাম? আমি আবার দিলাম তোমাদের একটু এক্সারসাইজ হোক, আরো কিছু জিনিস অ্যাড করবা। সেটা হলো, আমরা নিউরোলজির হিস্ট্রি লেখার সময় অনেক সময় রোগীর কাছে গেলেই প্যারাপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া নিয়ে পরে আরেকদিন কথা বলবো। হেমিপ্লেজিয়া রোগী স্ট্রোক হইলে মাথা ঘুরে যায়, কোথায় শুরু করি কোথায়, হিস্ট্রির মধ্যে অ্যাটলিস্ট। তো হিস্ট্রির মধ্যে তোমরা
যখন রুগীরা সিমটম দিবে, রুগীরা কি দিবে? কনভালশন দিবে, নাইলে আনকনসিয়াস দিবে, নাইলে প্যারালাইসিস দিবে, এই তো দিবে। যেটা চিফ কমপ্লেন, যেমন তার লেখা ছিল ডিসওরিয়েন্টেশন, তারপর মেমোরি লস, আনএবল টু মুভ ওয়ান সাইড, এটা লেখা ছিল আর কি, এটা লেখা ছিল। এখন লেখা থাকলে হিস্ট্রিটা আমরা লিখি, লেখার মধ্যে অনেক সময় দেখা গেল যে এটা বাদ পড়ে গেল, যাতে বাদ না পড়ে আবার মুখস্থ না করতে হয়, সেজন্য সোজা একটা ফর্মুলা তোমাদেরকে দিয়ে দিই। ফর্মুলাটা কি দিয়ে দিব নাকি? জি জি স্যার স্যার সব ফর্মুলাই দিয়ে দিব, তাইলে কেমনে হবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা দিয়েই দিচ্ছি। রোল নাম্বার 8 আসো? জি স্যার আছি স্যার আচ্ছা, কি নাম তোমার? স্যার শুভেচ্ছা কার্কি কাঙ্কি, কিন্তু তোমার এনে কাঙ্কি না, বানানটা কি দেখছি, বানান কাঙ্কির সাথে মিলে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফর্মুলাটা দিয়ে দিই নিউরোলজির হিস্ট্রি লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, সেটা হলো তোমার প্রথমে আমরা আসি এক্সামিনেশন করি না, যেমন হায়ার সাইকিক ফাংশন, ক্রেনিয়াল নার্ভ, এরকম বলি না, তারপরে আমরা মোটর, সেন্সরি, এভাবে করি না এক্সামিনেশন গুলো? জি স্যার তাহলে হিস্ট্রির মধ্যেও রুগী যাই বলুক, রুগীর ওটাকে ইলাবোরেট করবে, তার সাথে এই পয়েন্ট গুলো যেন মিস না হয়। যেমন রুগী মনে করো ডিসওরিয়েন্টেশন বলছে, ওই হায়ার সাইকিক ফাংশনের মনে করো যে আমরা যে জিনিসগুলো আমরা দেখি, মেমোরি, ওরিয়েন্টেশন, এগুলা সব এই রুগী যদি ড্রাউজি থাকে, এত আনকনসিয়াস না থাকে, এই জিনিসগুলো তো জিজ্ঞেস করি। কিন্তু রুগী যদি আনকনসিয়াস থাকে, আনকনসিয়াস কনভালশন, দুই এক্সট্রিম, একটা হলো হাইপার ফাংশন, একটা হলো হাইপো ফাংশন। এটা হলো কন্ট্রোলিং সিস্টেম, অন্য সিস্টেমকে কন্ট্রোল করে। কাজে কন্ট্রোল করতে হলে, গাড়ি চালাইতে হলে গাড়ি হয় তাড়াতাড়ি যাবে, নাহলে কম যাবে। এখানেও হাইপার ফাংশন মানে কনভালশন থাকবে অথবা আনকনসিয়াস থাকবে। রুগী যদি কনভালশনের ইতিহাস দিয়ে আনকনসিয়াস হয়েছিল কিনা জিজ্ঞেস করবা, আনকনসিয়াস থাকলে কনভালশন ছিল কিনা জিজ্ঞেস করবা। এটা চলে গেল একটা পার্ট। আর হায়ার সাইকিক ফাংশনের রুগী যদি এরকম কথা বলতে পারে একটু একটু, তাহলে ওরিয়েন্টেশন, মেমোরি, হ্যালুসিনেশন, যত কিছু তুমি পারো, এটা গেল হায়ার সাইকিক ফাংশন। আর তারপরে আমরা ক্রেনিয়াল নার্ভের রুগীরা যদি কনসিয়াস থাকে, একটু একটু থাকে, তাহলে অনেক সময় বলে নাক দিয়ে খাবার চলে আসে, মুখটা বাঁকা হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, এটা ক্রেনিয়াল নার্ভ রিলেটেড। তারপরে আমরা আসি লিম্বে। লিম্বের মধ্যে রুগী কি বলে? পা নাড়াইতে পারে না, 1 পা 2 পা 4 পা, পা নাড়াইতে পারে না, আনএবল টু মুভ লিম্ব। যেমন এখানে আছে আনএবল টু মুভ দ্য লেফট সাইড অফ দ্য বডি। তো এইরকম একটা থাকে। তো সেখানে যেখানে লিম্বের মধ্যে মোটরও থাকে, সেন্সরিও থাকে। যদি রুগী মনে করো আনকনসিয়াস না থাকে, মোটর থাকে, তার সাথে রুগীরে বলতে হবে সেন্সরি কোনো সিমটম আছে কিনা, টিংলিং, বার্নিং ইত্যাদি। বিশেষ করে প্যারাপ্লিজিয়া, কোয়াড্রিপ্লেজিয়াতে বেশি ইম্পর্টেন্ট, সিবিডিতে হয়। তার মানে মোটর সিমটম, সেন্সরি সিমটম। তারপরে আমরা ধরি স্পিংটার ইনভলভমেন্ট, ব্লাডার বাউল ইনভলভমেন্ট। হ্যাঁ, তাহলে ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যাঁ, 56 ক্লিয়ার? জি স্যার বুঝতে এইভাবে মাথায় রাখবা। তাইলে এই রুগীটার মধ্যে, এই হিস্ট্রির মধ্যে তোমরা দেখবা কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো অ্যাড করে দিবা। লেখা সুন্দরী লেখা আছে, তারপরেও কিছু কিছু বাদ আছে, এগুলো তোমরা লিখে দিবা, ঠিক আছে? আরেকটা হলো তোমার রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ফিচার, হেডেক, ভমিটিং, পেপিলিডিমা। পেপিলিডিমা নাই, হেডেক, ভমিটিং, এগুলো থাকে অনেক সময় রুগী যদি অজ্ঞান না থাকে আর কি। তাহলে তোমার হিস্ট্রি লেখার সময় কোনো পার্ট যদি বাদ থাকে, যেমন এখানে মনে করো স্পিংটার ইনভলভমেন্ট, ক্রেনিয়াল নার্ভ নিয়ে কোনো কথা এখানে ছিল না। তারপরে এই রুগীর ডায়াবেটিস ছিল মনে হয়, ডায়াবেটিস ছিল, জি স্যার ডায়াবেটিস ছিল। তাহলে ডায়াবেটিস, হাইপারটেনশন থাকলে ওই ডায়াবেটিস হাইপারটেনশনের কথাগুলো এখানে আসতে হবে না? জি ডায়াবেটিস হাইপারটেনশনের ওই যে আমরা 6টা 7টা কথা বলি না, তারপর হাইপারটেনশনের টার্গেট অর্গান, তো ওইগুলো মাথায় রাখবা, যাতে প্রিলিমিনারি এজ এ বিগিনার যাতে বেস লাইন গুলো মিস না হয়। দেখো যে তোমার এত ডায়াবেটিসের 7টা, প্রেসারের 3টা 10টা এরকম হবে না, অনেক ওভারল্যাপিং, অনেক কিছু ওভারল্যাপিং হয়ে যাবে। কাজে তুমি ওই মাথায় গুলা এই ডায়াবেটিস, হাইপারটেনশন মাথায় রাখবা। আর যে আমি যেভাবে বলছি নিউরোলজির এক্সামিনেশন রিলেটেড, সেইভাবে তোমরা হিস্ট্রিটা, এটা প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা। তো এটা তো বললাম সাইট অফ লিশন সম্বন্ধে, ব্রেইন নাকি ক্রেনিয়াল নার্ভ, মোটর। কিন্তু ইটিওলজি নিয়ে কিছু কথা, বেশিরভাগ ইটিওলজি অফ নার্ভাস সিস্টেম ডিজিজের মনে করো ভাস্কুলার কজ একটা ইম্পর্টেন্ট, সাডেনলি ডেভেলপ করবে, সাথে ডায়াবেটিস থাকে। তারপর ইনফেক্টিভ কজ আর একটা কজ, কাজে জ্বরের একটা ব্যাপার, ইতিহাস ছিল কি ছিল না, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেটা একটা ইম্পর্টেন্ট। অন্য ইটিওলজিতে ডিমাইলিনেটিং, সেটাতে এখন আমি বাদ দিলাম, কিন্তু মেইন দুইটা। তো এখানেও জ্বর ছিল কিনা দেখবা, জ্বরের কথা না থাকলে এটা দিতে হবে, জ্বর ছিল কিনা। এমনি জ্বরের কারণে এনকেফালাইটিস, মেনিনজাইটিস এটাও হতে পারে, আবার রোগীরা মনে করো ব্লাড আর রিটেনশন থাকে, সেখানেও তোমার কাজে এটা নিতে হবে। কাজে ডায়াবেটিস, হাইপারটেনশন রিলেটেড আর ওই সেগমেন্টস অফ নার্ভাস সিস্টেম যেভাবে বলছি, এটা প্রেজেন্ট হিস্ট্রিটা, এটা লিখে ফেলবা। এটা হলো একটা। হ্যাঁ বলো। ভাস্কুলার সাধারণত সাডেন হয়,
সাধারণভাবে আর কি, আর ডায়াবেটিস হাইপারটেনশন থেকে। আরেকটা হলো যে আমরা নিউরোলজির ইটিওলজি অ্যাজ এ হোল যদি ধরো, ভাস্কুলার ইনফেকশন, নিউপ্লাজম, ডিমাইলিনেশন, আর একটা হলো ডিজেনারেটিভ, তাই না? এই কয়েকটাই, যেমন মোটর নিউরন ডিজিজ ডিজেনারেটিভ। এই অন্য আদারওয়াইজ না পাইলে সাডেন বা মোটামুটি তাড়াতাড়ি যদি শুরু হয় আমরা এটাই ধরে নিই ডায়াবেটিস হাইপারটেনশন, আনলেস আদারওয়াইজ তো এটাই বেশি, বিশেষ করে স্ট্রোক যখন করে, মানে হেমিপ্লেজিয়া যখন হয়, ঠিক আছে? এই জিনিসগুলা মাথায় রাখতে হবে আর কি। তাহলে এই তোমার সেগমেন্ট অফ নার্ভাস সিস্টেম, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ফিংটার, এগুলো মিলায় প্রেজেন্ট হিস্ট্রিটা এটা লিখে ফেলবা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আর এটার এক্সামিনেশনে আমরা অন্য সব জায়গায় এক্সামিনেশনটা সংক্ষিপ্ত করছো, এখানে নিউরোলজি এক্সামিনেশনটা পুরো ডিটেইল লিখবা, হায়ার সাইকিক বা হেডলাইন গুলো সুন্দর করে লিখবা। আমি সব কালেকশন করবো পরে। একটা হলো হায়ার সাইকিক ফাংশন, ক্রেনিয়াল নার্ভ, মোটরের মধ্যে বাল্ক, টোন, স্ট্রেংথ, সেন্সরির মধ্যে বিভিন্ন সেন্সেশন, কুন্ডার মাধ্যমে এটা। তারপরে মনে করো সেরিবেলার ফাংশন, মেনিনজাল ইরিটেশনের সাইন, গেট, এগুলো সব হেডলাইন গুলো লেখবা। তাহলে এটার অ্যাসাইনমেন্ট হলো প্রেজেন্ট হিস্ট্রি লেখা, আর একটা হলো তোমার লেখা, যে এক্সামিনেশন গুলো ডিটেইল লেখা। আর এই রোগীর মনে করো ডায়াগনোসিস তো এখানে লিখেই দিছে, যেহেতু সিবিডি লেখছে, এখানে তোমার এমআরআই ব্রেন করা আছে, তো এটার ইনভেস্টিগেশন লেখবা। অন্য ইনভেস্টিগেশন তো এখানে নাই। ইনভেস্টিগেশন গুলো আমি বলি, ইনভেস্টিগেশন গুলা আমি বলে দিই। সেটা হলো যে একটা হলো যে তোমার যার জন্য কার্ডিয়াক ইনভেস্টিগেশন, ইসিজি, ইকো, এটা। তারপরে আমি কালকে বলছিলাম ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসচেমিক স্ট্রোক, ইসচেমিক হার্ট ডিজিজ, ইনভেস্টিগেশন গুলো মোরলেস সেম। তুমি এখানে লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এখানে সিনড্রোম অফ ইনএকুয়েট এডিএস সিগনেশন হতে পারে, ইলেকট্রোলাইট, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, এগুলা। ব্লাড কাউন্টটা করতেই পারো, সিআরপি, অনেক ভাস্কুলাইটিস থাকে, ক্রিয়েটিনিন বলছি, আর ইলেকট্রোলাইট, কার্ডিয়াক। তাহলে এটার ইনভেস্টিগেশন গুলো সাজায় ফেলবা, সিটি এমআরআই বাদে কার্ডিয়াক ইনভেস্টিগেশন গুলো, লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, সিবিসি, এগুলা। আরেকটা হলো ট্রিটমেন্ট আউটলাইন, এটা লাগবে ট্রিটমেন্টটা। আমি ট্রিটমেন্টটা একটা হলো জেনারেল ট্রিটমেন্ট, যেমন মনে করো খাবার দাবার ইত্যাদি, এগুলা আমি তোমাকে পৃষ্ঠাগুলো পরে বলছি। এটা হলো খাবার দাবারের ব্যাপার, স্পেসিফিক কিছু কথা, যেমন অ্যান্টিপ্লেটেলেট, অ্যান্টিকোগুলেন্ট দিব কিনা, অ্যান্টিপ্লেটেলেট যখন ইসচেমিক হয়, অ্যান্টিকোগুলেন্ট যখন এম্বোলিজম তাকে দেওয়া হয়, হাইপারটেনশন, ডায়াবেটিসের ওষুধ লাগবে কিনা। অনেক ক্ষেত্রে কিছু ওষুধ লাগে না, জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনশাস পেশেন্ট, কিন্তু এই ওষুধগুলো লাগবে কিনা সিদ্ধান্ত নিতে হবে। অ্যান্টিপ্লেটেলেট, অ্যান্টিকোগুলেন্ট, হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে রিহেবিলিটেশন, প্রিভেনশন, এই 4টা হেডলাইন রেখে, হেডলাইন লেখো আর না লেখো চিকিৎসাটা লেখবা। একটা হলো জেনারেল, একটা হলো স্পেসিফিক কিছু কথা, রিহেবিলিটেশন, প্রিভেনশন। তাহলে এটার অ্যাসাইনমেন্ট হলো একটা হলো হিস্ট্রি লেখা, আর একটা হলো মানে কেসের এক্সামিনেশন ফাইন্ডিং গুলো, নিউরোলজিটা খুব ভালো করে লেখা। সিবিডি তে নিউরোলজি আর কার্ডিওভাস্কুলার বেশি ইম্পর্টেন্ট, এইটা ভালো করে লেখা, হেডলাইন সব, ইনভেস্টিগেশন লেখা, ট্রিটমেন্ট লেখা। আর আমি অন্য বেসকে বলছি, এই বেসকে ওই সময় আমি বলছি ওই পৃষ্ঠাগুলো আবারও মনে করাই দিই। পৃষ্ঠা নাম্বার 1155, 1155 বাইট করো। পাইছো? জি স্যার। 1155, ওই যে দেখবা যে ডান পাশে উপরের দিকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্ট্রোক, এটা আমি ব্যাচে আমি বলছি, আবার অন্যান্য ব্যাচকে আমি হিস্ট্রি লেখার সময় কারেকশন করাইছি, বই দেখাইছি সবাইকে। এখানে একটা জিনিস বলার, হেমিপ্লেজিয়া হইলে সিবিডি ঠিক আছে, অন্য কারণে হতে পারে, এখানেই ওইটা বলার, যেমন টিউমার হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ডিমাইলিনেশন হইতে পারে। ওই যে নিউরোলজির কারণগুলো বলছিলাম না, এই মূল কারণগুলো ধরে ধরে এনে 3-4টা কারণ বলা, এডিশনাল সিবিডি ছাড়া আর কি হতে পারে, যেমন টিউমার বলো, এনকেফালাইটিস বলি, মেনিনজাইটিস বলি, তারপরে মনে করো ডিমাইলিনেটিং বলি, এই কয়েকটা মাথায় রাখতে হবে। আরেকটা, তারপরে পরের পৃষ্ঠায় দেখো 1157 পৃষ্ঠা, পাইছো? 1157। জি স্যার। ওই যে ইনভেস্টিগেশন অফ এ পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক, পাইছো? জি স্যার। এটা আমি বি বেস সি বেস কে আমি বই দেখাইছি, এ বেস কে বই সামনে দেখাইতে পারি নাই, কিন্তু এই যে আজকে বলে দিচ্ছি। এখানে যখন আমরা স্ট্রোক নিয়ে ডিল করি, প্রথমে এই যে ইজিট ভাস্কুলার, মানে ভাস্কুলার সেল অন্য কারণ এক্সক্লুড করতে হবে, এটা বলছে ওই হিস্ট্রিতে। ইসচেমিক অর হিমোরেজিক, এটা সিটি এমআরআই দিয়ে করি, কিন্তু সাধারণত খুব ডিপলি আনকনশিয়াস রেস্টলেস হয়ে যায়, এটা সাধারণত হিমোরেজিক, আর নাহলে সিটি এমআরআই দিয়ে করি।
সাবআরাকনয়েড হিমোরেজ কিনা। সাবআরাকনয়েড হিমোরেজ দেখো পৃষ্ঠা নাম্বার 1160 পাইছো? জি স্যার। এটার দু একটা জিনিস মাথায় রাখবা। সিভিয়ার একটা হেডেক, কি বলে হেডেক, সিভিয়ার হেডেক ফলোড বাই আনকনসিয়াসনেস, বাচ্চাদের কমন প্রবলেম, খুব মাথা ব্যথা হয়ে অক্সিপিটাল রিজিয়নে মাথা ব্যথা হয়ে অজ্ঞান হয়ে গেছে, এটা সাবআরাকনয়েড হিমোরেজ। এই প্রবলেমটা মাথায় রাখতে হবে। কারণের মধ্যে এলডারলি পেশেন্টে হাইপারটেনশনের পার্ট হিসাবে হতে পারে, কিন্তু কমনলি যখন জিজ্ঞেস করা হয় তখন রাপচার অ্যানিউরিজম অথবা আর্টিওভেনাস ম্যালফরমেশন এখানে ভিতরে দেখবা সাইনাস থেকে। এই দু একটা কারণ মাথায় রাখবা, একটা হলো অ্যানিউরিজম রাপচার, আর্টিওভেনাস ম্যালফরমেশন, আর একটা হলো এলডারলি পেশেন্টে পার্ট অফ সিবিটি। আর সিম্পটমটা বললাম। আর সাইন যদি বলো, তিন ধরনের সাইন এখানে থাকে। একটা হলো রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসারের সাইন, হেডেক, ভমিটিং, প্যাপিলিটিস হতে পারে। আরেকটা হলো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, যে কোনো দিক দিয়ে হেমিপ্লেজিয়া হতে পারে। আরেকটা হলো মেনিনজিয়াল ইরিটেশনের সাইন, নেক রিজিডিটি, কার্নিক সাইন। এই তিন ধরনের সাইন এখানে থাকে। সাবআরাকনয়েড হিমোরেজ আমি যে কথাটা বললাম, ইনিশিয়াল সিম্পটমটা কি, কারণগুলা কি, কি ধরনের সাইন থাকে, এইটা শিখবা, আর বাকিটা একটু রিডিং দিয়ে দিবা। ম্যানেজমেন্টটা সিম্পটোমেটিক করে, পরে সার্জারি লাগে আর কি। এটা একটা। আরেকটা হলো তোমার এইখানে ওই যে তোমার 1157 পৃষ্ঠায় উপরের দিকে দেখবা স্ট্রোক ইন ইভলিউশন, কমপ্লিটেড স্ট্রোক, এই ডেফিনেশন গুলো একটু দেখে নিন। ইভলিউশন মানে আস্তে আস্তে প্রগ্রেস করতে থাকে, কমপ্লিটেড মানে হেমোরেজিক, সাধারণত একবারে সাডেন উইদিন মিনিটস আওয়ার্স এর মধ্যে ডিপলি আনকনশিয়াস হয়ে যায়। আর টিআই এর ডেফিনেশন উল্টা পৃষ্ঠায় দেখো 1156 পৃষ্ঠা, টিআই এর ডেফিনেশন নিউরোলজিক্যাল ডেফিসিট ভাস্কুলার কজে হবে এবং সাধারণত 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যায়। স্ট্রোক মানে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু ভাস্কুলার কজ, তাহলে টিআই মানে ভাস্কুলার কজে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয়েছে, 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে গেছে। টিআইএ, স্ট্রোক ইন ইভলিউশন, কমপ্লিটেড স্ট্রোক, এই ডেফিনেশন গুলো এইবার পরীক্ষার মধ্যে ভাইভাতে ফ্রিকোয়েন্টলি এগুলো জিজ্ঞেস করবে এটা। আর এখানে সাবআরাকনয়েড হিমোরেজ ডায়াগনোসিস কিভাবে, ইসচেমিক হিমোরেজ বলছি। আর কার্ডিয়াক সোর্স আছে কিনা, কোন রোগীর যদি হেমিপ্লেজিয়া আছে, তার সাথে যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ভালভুলার হার্ট ডিজিজ থাকে, তখন ধরে নিতে হবে এটা এম্বোলিজম, তখন চিকিৎসাটা অ্যান্টিকোগুলেন্ট দিতে হয়। তো আরেকটা জিনিস ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, এটা চিকিৎসাটা আমি যেটা বললাম, পাতাগুলা উল্টাও, পাতা উল্টাও, দেখলে 1158 পৃষ্ঠা ম্যানেজমেন্ট পাইছো? জি স্যার। ম্যানেজমেন্ট, হ্যাঁ জি স্যার। জি স্যার। সাপোর্টিভ কেয়ার। আর ডান পাশে দেখো হাউ টু ম্যানেজ দ্য পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক। আসলে এটা জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনশিয়াস পেশেন্ট। এই সবটা দেখে তোমাদের মতো করে তোমরা সাজায় নিবা। তাহলে এই যে যেটা বলছিলাম স্ট্রোকের ম্যানেজমেন্ট, এটা হলো জেনারেল ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক কিছু কথা এই এরপরে দেখো 1160 পৃষ্ঠা, অ্যাসপিরিন, হেপারিন, যখন এম্বোলিজম হবে, ইসচেমিক হলে অ্যাসপিরিন, ডায়াবেটিস, হাইপারটেনশন তো থাকেই। এই দুইটা জিনিস এখানে দেখবা। আর একটা হলো রিহ্যাবিলিটেশন প্রিভেনশন, আমি বলে দিচ্ছি এই। আর এখানে আরেকটা জিনিস বলে এখন আমি এটা শেষ করে দিব, সেটা হলো কজেস অফ আনকনশিয়াসনেস। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা আছে, তোমার মনে রাখার জন্য আমি বলে দিই। একটা হলো নিউরোলজিক্যাল কজ, শোনা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। সাদিয়া 59 আসো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। একটা হলো নিউরোলজিক্যাল কজ, ভাস্কুলার ইনফেকশন, রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার। অন্য কারণও আছে, এপিলেপসিতে হয়, যাই হোক। ভাস্কুলার মানে স্ট্রোক, ইনফেকশন মানে এনকেফেলাইটিস, মেনিনজাইটিস, আর ইন্ট্রাক্রানিয়াল প্রেসার। একটা হলো নিউরোলজিক্যাল কজ। আমি আনকনশিয়াসনেস এর কজেস অফ আনকনশিয়াসনেস বলছি, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখা আছে, মনে রাখার সুবিধার্থে এটা তোমরা ফলো করতে পারো। একটা হলো নিউরোলজিক্যাল কজ, তার মধ্যে ভাস্কুলার ইনফেকশন, রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেসার। মেটাবলিক কজ, ডায়াবেটিস, লিভার, রেনাল, এগুলো মাথায় রাখো। ইলেকট্রোলাইট, এগুলো মাথায় রাখো। ডায়াবেটিস রিলেটেড অনেকগুলো আছে, লিভার, রেনাল, এগুলো আছে। আর একটা হলো পয়জনিং, এই ঠিক আছে। তাহলে কজেস অফ আনকনশিয়াসনেস আর জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনশিয়াসনেস, এখানে স্ট্রোকে যেভাবে দিছে এভাবেই, ঠিক আছে। কজেস অফ আনকনশিয়াসনেস। আরেকটা জিনিস, অনেক সময় রোগী একটু ড্রাউজি হয়ে গেছে, কি কি কারণ হতে পারে? কনভালশন হয়ে গেছে। এখন কনভালশন ইডিওপ্যাথিক হতে পারে, কিন্তু ইডিওপ্যাথিক ছাড়া এখানে যত কারণ তোমার আনকনশিয়াসে আছে, সবগুলাতেই কিন্তু কোনো না কোনো সময় কনভালশন হতে পারে। কাজে তোমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সব মুখস্থ করার চাইতে এটা মাথায় রাখবা। এখানে কজেস অফ আনকনশিয়াসনেস, কজেস অফ ডিসওরিয়েন্টেশন, কজেস অফ ড্রাউজিনেস, কজেস অফ কনভালশন, সেকেন্ডারি কজেস অফ কনভালশন, সবই এখানে আছে আর কি। তো আমার মনে হয় যে এখন এইখান থেকে স্ট্রোকের থেকে অ্যাসাইনমেন্ট যেটা দিলাম, প্রেজেন্ট হিস্ট্রি লিখবা, এক্সামিনেশনটা সুন্দর করে হেডলাইন গুলো লিখবা। একটা হলো ইনভেস্টিগেশন লিখবা, ট্রিটমেন্ট লিখবা, যে পেজ গুলো দিলাম ইনক্লুডিং সাবআরাকনয়েড হিমোরেজ, এটা পড়ে ফেলবা। এখন থেকে ঠিক 10 মিনিট পরে
আমার বাসার সবার একসাথে জ্বর আসছে স্যার, ওরা সাসপেক্ট করতেছে হয়তো বা কোনো ভাইরাল। ঠিক আছে, না ওই ওই কাজটা কেমন হবে যে একটা গেট করব, গেটের মধ্যে সবগুলো ডকুমেন্ট পাবো, তারপরে ঢুকাবো, এটা কেমন হবে? গেটটা সুন্দর করে বানাবো, একটা সুন্দর একটা গেট বানাইলাম, গেটের মধ্যে সবাই ডকুমেন্ট দিলে আর ঢুকলো, এটা ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে স্যার। ভালো হবে না? আচ্ছা, গেটটা সুন্দর করে বানাইলে হইলো। গেট কাজে নবাগত যারা আসছে, বাড়িতে অনেকদিন ছিল, জয় করে আসছে আর কি, তাদের রিসিপশন জানানোর জন্য, আর রিসিপশনের ভিতরে ভিতরে ওই কাজটা আমি করে নিবো আর কি। আচ্ছা ঠিক আছে, আর এক্সামিনেশন গুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কেস আছে, এটা সংক্ষেপে আমি সেরে দিই, আর কিছু রিপিটেশন তোমাদের যদি জানার থাকে বলবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কেস ছিল, রুলাম কেস নাম্বার এটা 7, হ্যাঁ কেস নাম্বার 7 মনে আছে? স্যার কেস নাম্বার 7 এটা আর তোমার এটা হলো অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস। এটার অ্যাসাইনমেন্ট কিছু আছে, এটা আমি পরে বলবো। এটা অ্যাসাইনমেন্ট হলো প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা, আর অ্যাপ্রোচটা কিভাবে লিখবা আমি বলে দিব। তো এখন একটা জন্ডিসের রোগী, আমি সব ব্যাচে, বি ব্যাচ সি ব্যাচে আমি বলেছি নিশ্চয়ই বলেছি, বি ব্যাচে ওমামা বি ব্যাচে বলা জি হয়েছে না? স্যার, জি স্যার, জন্ডিসের সাথে কি কি থাকলে কিভাবে আমরা কি থাকলে কি থাকবে, তারপর সি ব্যাচে মাইশা আসো, আরো কে কে আসো, এটা বলছি না? জি স্যার বলছি। আর এ বেচে যেদিন তোমরা মানে দৌড়াদৌড়ি করলা করোনার ভয়ে, সেদিন আমি 6-7 জনকে নিয়ে আমি রুমে পড়াইছি, সেখানে রোল নাম্বার 3 ছিল, আরো কয়েকজন ছিল। রোল নাম্বার 3 আছে না? রোল নাম্বার 3 আছে? রোল নাম্বার 3 আছে না? স্যার রোল 17 ফারহা। হ্যাঁ হ্যাঁ, আছো? জি স্যার, রোল 17 ফারহা রোল। 17 না, রোল নাম্বার 3 আছো কিনা? রোল নাম্বার 3 নাই? ছিল স্যার, স্যার ছিল একটু আগে। এই যে আমি বললাম না, যে মোবাইল রেখে হয়তো যা অন্য কাজ করতেছে আর কি। এই যে দেখছো, একদম পেয়ে গেছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওরা একটু এসএমএস করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বলতেছিলাম যে জন্ডিসের অ্যাপ্রোচটা, আমি ওই দিন আমি একটা কেস ছিল, আমি কয়েকজনকে আমি বলছিলাম, তো এটাতে বঞ্চিত হয়েছিল, আমি এটা একটু বলে দিই। তো আর যারা বিসি বেস, তোমরা খাতা দেখে নিবা, একটু রিপিটেশন হবে। একটা জন্ডিসের রোগী থাকলে আমরা 3 ধরনের জন্ডিস, অ্যাপ্রোচ মানে 3 ধরনের জন্ডিস আছে এবং কারণগুলো আছে। 3 টাইপ অফ জন্ডিস কিভাবে ডিফারেন্সিয়েট করব এবং প্রত্যেকটার কি কি কারণ, এটা আমরা হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এটাই হলো অ্যাপ্রোচ। তো এইখানে যে জন্ডিসটা ছিল, এটা কি টাইপ অফ জন্ডিস ছিল? অবস্ট্রাকটিভ জন্ডিস। তো অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস দিয়ে শুরু করি। এটার হিস্ট্রি গুলা মনে করো থাকে, ডিপ জন্ডিস থাকে, ইচিং থাকে, পিগমেন্টেশন থাকে, ক্লাবিং থাকে, তারপরে অনেক সময় স্টেয়াটোরিয়া থাকে, পরে শেষে যায় ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে। কাজে এই ইতিহাসগুলা সবগুলাই তোমার আসতে হবে। কত রুল? স্যার আমার ছিল না জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট ছিল না, কারেন্ট ছিল না। কারেন্ট থাকবে, মোবাইলের টাকার থেকে ব্যবহার করে না। মাঝে মাঝে আবার কেউ মোবাইল রেখে চলে যায় কিনা, এটা আমি আমার এটা গোয়েন্দা বাহিনী লাগাইতে হবে, কে কি করতেছে। আচ্ছা যাক, তোমাদেরকে বলছিলাম ওই যে জন্ডিসের একটা অ্যাপ্রোচ সর্বশেষ ক্লাসের মধ্যে, তাই না? আমার রুমে, তাই না? সেটারই রিপিটেশন আর কি। আচ্ছা, তাহলে একটা জন্ডিসের, অবস্ট্রাকটিভ জন্ডিসের হিস্ট্রির মধ্যে আমরা কি কি নিব? একটা জন্ডিসটা ডিপ থাকবে, ইচিং থাকবে, পিগমেন্টেশন থাকবে, যদি বলি যে ফিচার্স অফ কোলিস্টেটিক জন্ডিস কি কি, এইগুলা ডিপ জন্ডিস, ইচিং, পিগমেন্টেশন, আবার অনেক সব স্টেয়াটোরিয়া, ফ্যাট সলিউবল ভিটামিন ডেফিসিয়েন্সি। তো এগুলো আমরা যদি বলি যে এই ফ্যাট সলিউবল ডিপ জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার গুলা কি কি, অথবা হাউ উইল ডিফারেন্সিয়েট অবস্ট্রাকটিভ জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস, এই কথাগুলো আসবে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের এই ফিচার গুলা, আর হিমোলাইটিক জন্ডিসের ফিচার গুলা কি কি, যেমন একটা লং হিস্ট্রি অফ জন্ডিস থাকবে, মাইল্ড সিভিয়ার এনিমিয়া থাকবে, ব্লাড ট্রান্সফিউশনের ইতিহাস থাকবে, আর এটা। আর হেপাটোসেলুলার জন্ডিসের কি থাকবে?
এটা তোমার অ্যাকিউট ক্রনিক দুটেই হতে পারে। অ্যাকিউটের বেলায় সাধারণত একটু মাইল্ড টু মডারেট জন্ডিস থাকে, হেপাটাইটিস, অ্যানোরেক্সিয়া থাকে। আর ক্রনিক লিভার ডিজিজ হইলে পায়ে পানি, পেটে পানি এগুলো থাকে। এগুলো হলো ইতিহাস। আর আমরা যদি কারণগুলো একটু বলে নিই, তারপরে অ্যাপ্রোচটা আরেকটু গোছাইয়া পরে বলবো। কারণগুলোর মধ্যে হিমোলাইটিক জন্ডিসের মধ্যে আমরা মনে করো একটা থ্যালাসেমিয়া, 2 নাম্বার যদি মনে রাখতে চাও পড়তিয়ারে অনেক বড় একটা লিস্ট করছো, সেগুলা না জানলেও অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আরেকটা কারণ। আরেকটা হলো তোমার থ্যালাসেমিয়া। আর হেপাটোসেলুলার জন্ডিসের কারণের জন্য আমরা লিভার ডিজিজের আমরা ক্লাস নিয়েছি। অ্যাকিউট ক্রনিক লিভার ডিজিজের যে কারণগুলা, সেই কারণগুলাই এখানে আসবে। ভাইরাস, ড্রাগ, অ্যালকোহল, অটো ইমিউন, আমি লিভার ডিজিজের ক্লাস নিয়েছি, সেখানে সুন্দর করে আছে আর কি। এগুলো হলো কজ। আর কোলিস্টেটিক জন্ডিসের মনে করো কারণের মধ্যে যেমন আমরা সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস আছে, গল ব্লাডার স্টোন আছে, গল ব্লাডার ম্যালিগন্যান্সি আছে। তারপরে মনে করো মেডিকেল কজ অফ কোলিস্টেটিক জন্ডিস কি কি, সেগুলো মাথায় রাখতে হবে। যেমন হেপাটাইটিসেও কোলিস্টেটিক জন্ডিস হয়, লিম্ফোমাতে হয়, কোলানজাইটিসে হয়, এগুলাতে হয়। তাইলে আমাদের হিস্ট্রি নেওয়ার সময় এই রোগীটার যখন হিস্ট্রি নেওয়া হয়েছে, তখন মনে করো যে কোলিস্টেটিক জন্ডিসের ফিচার গুলো এখানে আছে। এটার সাথে কারণ সম্বন্ধে 2-1টা জিনিস এখানে অ্যাড করা যেতে পারে। যেমন এই রোগীটা আমরা যদি অ্যাপ্রোচের মধ্যে যেটা বলছিলাম, একটা হলো জন্ডিসের টাইপ নিয়ে কিছু হিস্ট্রি, আর একটা হলো ইটিওলজি নিয়ে কিছু হিস্ট্রি। যেমন এই রোগীর মধ্যে জন্ডিসের টাইপ নিয়ে সুন্দর লেখা আছে, কোলিস্টেটিক জন্ডিসের সব ফিচারই। ইটিওলজি নিয়ে রোগীর ওয়েট লস, রোগীর অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিসটেনশন বা কোনো মাস, এই জিনিসগুলো আছে কিনা সেই জিনিসটা নেওয়া যেতে পারে। এইটার হিস্ট্রিটা এটা লিখে ফেলবা। তোমরা পৃষ্ঠাটা দেখো, 860 পেজ, 860, এই পাশে চলো, 860। আমি এই পৃষ্ঠাগুলো দিচ্ছি এখানে, যে এগুলো আমার কথা সবই আছে, তারপরে বইটা দেখলে একটু ভালো লাগবে। যেমন ডান দিকে দেখো কি হিস্ট্রি পয়েন্টস ইন পেশেন্ট উইথ জন্ডিস, এখানে আছে না ডান পাশে, পাইছো? জি স্যার। জি স্যার। এখানে দেখো আমি যেগুলো বলছি এগুলাই রিপিটেশন, তাও পড়লে একটু ভালো লাগবে। যে মনে করো এখানে তুমি মিলাই নিবা সব, এইখানে সব শেখার দরকার না, আমি যেগুলো বলছি এগুলাই শেখ। যেমন অ্যাকিউট হেপাটাইটিসে কি, ক্রনিক হেপাটাইটিসে কি, এখানে মিক্সচার আছে, বিভিন্ন আনকমন কমন সব ডিজিজ আছে। কিন্তু এখান থেকে যদি দেখি উপরে সিম্পটমের মধ্যে, যেমন অ্যাবডোমিনাল পেইনের কথা, ওয়েট লসের কথা, জ্বরের কথা, এগুলা কজ অফ কোলিস্টেটিক জন্ডিস হিসাবে এই জিনিসগুলা হিস্ট্রিতে আনা যেতে পারে আর কি। এটা আর যখন ডিপ জন্ডিস বলে ফেলি, হিমোলাইটিকটা এখানে আনার আর দরকার নাই। অ্যানোরেক্সিয়া ভমিটিং ছিল কিনা সেটাও আনা যেতে পারে। আরেকটা হলো কোলিস্টেটিক জন্ডিসের কারণ বাম দিকে দেখো, বাম দিকে কারণের মধ্যে এই লিস্ট মুখস্থ করার দরকার নাই। ড্রাগ একটা, লিম্ফোমা একটা, আর হেপাটাইটিসও হয়, এখানে হেপাটাইটিস লিখছে কিনা জানি না। আর সার্জিক্যাল কজ একটা মাথায় রাখতে হবে, এই লিস্ট পুরো মুখস্থ করার দরকার নাই। তাহলে এটার অ্যাসাইনমেন্টের মধ্যে প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা, কনসিডারিং দ্য ইটিওলজি অফ কোলিস্টেটিক জন্ডিস, আর কোলিস্টেটিক ফিচার এখানে আছে, তাইলে এটা হয়ে যাবে। আর যদি আমরা অ্যাপ্রোচের দিকে যাই, তাহলে যখন আমরা হিস্ট্রি বলি, হিস্ট্রিতে এটা একটা অ্যাসাইনমেন্ট। আরেকটা অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস, একটা হিস্ট্রি কি নিব, জেনারেল এক্সামিনেশনে কি, অ্যাবডোমেন এক্সামিনেশনে কি, ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে কি, এই 4টা হেডলাইন বাম দিকে লিখে ডান পাশে সব করে লিখে, একটা হলো হিমোলাইটিক, একটা হেপাটোসেলুলার, একটা অবস্ট্রাকটিভ, খাতার মধ্যে একটু নোট করে ফেলো। রোল নাম্বার 87 বোঝা যাচ্ছে? রোল নাম্বার 87। জি স্যার, জি স্যার, জি স্যার। ওইভাবে সব করে লিখে ফেলো। বাম দিকে লিখবা হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমিনাল এক্সামিনেশন, ল্যাবরেটরি। আর ডান দিকে 3টা ঘর করে ফেলো, হিমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ। তো হিস্ট্রির মধ্যে হিমোলাইটিক কি পাবো? লং হিস্ট্রি অফ মাইল্ড জন্ডিস, সিভিয়ার এনিমিয়া, হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, ফ্যামিলি হিস্ট্রি, এটা। আর হেপাটোসেলুলারে অ্যাকিউট হলে অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এগুলা। তারপরে ক্রনিক হইলে পায়ে পানি, পেটে পানি, হিমাটেমিসিস, মেলানো, অনেক কিছুই থাকতে পারে। আর কোলিস্টেটিক হলে ইতিমধ্যে আমি বলেছি, এটার হিস্ট্রির মধ্যেও আছে ওইটা। আর ইটিওলজি নিয়ে কিছু কথা। আমরা যদি জেনারেল এক্সামিনেশন দেখি, হিমোলাইটিকে ফ্রন্টাল বসিং, সিভিয়ার এনিমিয়া, মাইল্ড জন্ডিস ধরি। অ্যাকিউট হলে তেমন কিছু থাকবে না জন্ডিস ছাড়া, কিন্তু ক্রনিক হলে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, পায়ে পানি, টেস্টিকুলার অ্যাট্রোফি, এগুলো তুমি পাইবা জেনারেল এক্সামিনেশনে, হেপাটোসেলুলারে। আর কোলিস্টেটিক হইলে জেনারেল এক্সামিনেশনে ডিপ জন্ডিস, পিগমেন্টেশন, ক্লাবিং, এগুলো তুমি পাইবা। আর অনেক সময় অন্য কারণও থাকতে পারে, ম্যালিগনেন্সি হইলে একটা হার্ড লিম্ফ নোড পাইতে পারো, ওয়েট লস পাইতে পারো, অ্যাবডোমেনে কোনো স্কার মার্ক থাকতে পারে, এগুলো হলো জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং।
আর যদি অ্যাবডোমেন এক্সামিনেশন বলি তাহলে হিমোলাইটিক জন্ডিসে আমরা মনে করো স্প্লিনোমেগালি পাবো। আর যদি হেপাটোসেলুলার বলি অ্যাকিউট লিভার হইলে টেন্ডার হেপাটোমেগালি, আর ক্রনিক হইলে স্প্লিন এসাইটিস এগুলা। আর যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় কোনো একটা মাস পাইতে পারি, গলব্লাডার পালপেবল হইতে পারে, অন্য এসাইটিসও থাকতে পারে, ম্যালিগন্যান্ট এসাইটিস এগুলো থাকতে পারে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আমরা ইনভেস্টিগেশনে বিলিরুবিন সবগুলোতেই বাড়বে। হিমোলাইটিকে রেটিকুলোসাইট কাউন্ট বিলিরুবিন ছাড়া 2% এর বেশি। যদি হেপাটোসেলুলার হয় এএলটি, অবস্ট্রাকটিভ হলে এএলপি বাড়বে, এটা হলো লিভার ফাংশন টেস্টের বেলায়। আর হিমোলাইটিক হলে ইলেকট্রোফোরেসিস কোম টেস্ট। আর যদি হেপাটোসেলুলার হয় আমরা হেপাটোসেলুলার অ্যাকিউট এবং ক্রনিক সেটা আমরা ইনভেস্টিগেশন আমি করাইছি, এলএফটি, আলট্রাসোনো, ভাইরাল মার্কার এগুলো সব আসবে। আর অবস্ট্রাকটিভ হলে আলট্রাসোনো, এমআরসিপি, ইআরসিপি। তো এইটা দেখতে এই জিনিসগুলা লিখেছো তো, লিখতে পারছো। তাসনিয়া বিনতে, রুল নাম্বার 48, বুঝতে পারছো সব? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এখন তোমরা পৃষ্ঠা নাম্বার 861 ডান পাশে একটা ছক আছে, এটা আমি বি বেস সি বেস কে দেখাইছি, এ বেচের যে কয়জন ক্লাস করছিল সেটাও আমি দেখাইছি। ছকটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানেও দেখো ক্লিনিক্যাল ফিচার অফ পলিস্টেটিক জন্ডিস উপরে লেখা আছে, এটা রিপিটেশন, কিন্তু নিচের ছকটায় দেখো হিস্ট্রি এক্সামিনেশনে তারা কিন্তু ডিটেল, আমি যেগুলো হিস্ট্রি বলছি এখানে ডিটেল বলে নাই, এক্সামিনেশন ও জেনারেল এক্সামিনেশন ডিটেল বলে নাই, তারা সিস্টেমিকে কিছু কিছু জায়গায় টু দা পয়েন্ট কিছু কথা বলছে আর কি। কাজে ওই আমার ওই জিনিসগুলো অ্যাড করিয়া এইটা দেখলে ভালো লাগবে। যেমন বাম দিকে দেখো, যেমন মনে করো রেটিকুলোসাইট কাউন্ট বেশি আনকনজুগেটেড, সেখানে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে আর একটা কোমস টেস্ট করতে হবে এই। আর যদি হেপাটোসেলুলার হয় তাহলে যে ইনভেস্টিগেশন গুলা আমি তোমাদেরকে বলছিলাম, ভাইরাল মার্কার মনে করো বা অন্য আলট্রাসোনো বলো বা অন্য অটোইমিউন টেস্ট করো, কপার লেভেল, সেটা আমি লিভার ডিজিজে আমি বলছি সেটা। আর যদি অবস্ট্রাকটিভ হয় এই যে এএলপির পরে এই যে এমআরসিপি, ইআরসিপি, আলট্রাসোনো এগুলা আসবে, এই জিনিসগুলা সাজায় ফেলবা। তাহলে অ্যাসাইনমেন্ট এটা হলো একটা প্রেজেন্ট হিস্ট্রি আর একটা হলো অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস। তাহলে এখানে বিভিন্ন ভাবে আসতে পারে তোমার, একটা হলো হিমোলাইটিক জন্ডিসের ফিচার কি, এটা ওটার সাথে কিভাবে পার্থক্য করবা, এটার কারণ কি, তারপরে অ্যাপ্রোচ টু একটা রোগী জন্ডিস আসলে কি কি জিজ্ঞাসা করবা, কি কি এক্সামিনেশন করবা, এখানে সবই থাকবে। তুমি যেভাবে বলছি এভাবে সক করে বাম দিকে লিখবা হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, অ্যাবডোমেন, জেনারেল টেস্ট, লিভার ফাংশন টেস্ট আর স্পেশাল টেস্ট। আর ডান পাশে তিনটা সক, হিমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ। এখানে আর দু একটা পৃষ্ঠা আমি বলে দিই, সেটা হলো পৃষ্ঠাগুলো হলো তোমার 860 বলছি, 871 একটা দেখো, 871 এ কি আছে? পাইছো? জি স্যার। ভাইরাল হেপাটাইটিস, এটা খুবই সহজ, কিন্তু সোজাটা না পারলে তো ফেল করাই দিবে, এই জন্য হিস্ট্রিটা এখানে পড়বো সুন্দর করে। অ্যাকিউট হেপাটাইটিসের ক্লিনিক্যাল ফিচার আমি গত লেকচারও পড়াইছি এর আগে, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, এইখানে উল্টা দিকে দেখো টেন্ডার হেপাটোমেগালি। টেন্ডার হেপাটোমেগালির অন্যান্য কারণগুলো হার্ট ফেলিউর, লিভার অ্যাবসেস এগুলো করে ফেলবা, এই যে ফিজিক্যাল ফাইন্ডিংস। আর ইনভেস্টিগেশনের মধ্যে আমি ওখানে বলছি লেকচারে, ওটা দেখে নিবা, লিভার ফাংশন টেস্ট প্লাস ইটিওলজি সম্বন্ধে ভাইরাল মার্কার, ম্যানেজমেন্টও আমি বলছি, এটা পড়ে ফেলবা যেহেতু এটা খুবই কমন একটা ডিজিজ। একটা হলো রেস্ট আর একটা হলো নর্মাল ডায়েট, এনশিওর ডেইলি বাউল মুভমেন্ট, আর কমপ্লিকেশন থাকলে এটা চিকিৎসা করতে হবে। এই পৃষ্ঠাটা দেখে ফেলবা। আর এখান থেকে তোমার এটার মধ্যে তোমার আর অন্য কিছু নাই, আমি আরেকটা জিনিস বলে তারপরে ছেড়ে দিব। তো অ্যাপ্রোচ টু এ কেস অফ জন্ডিস, এটার অ্যাসাইনমেন্ট কি হলো, এটার প্রেজেন্ট হিস্ট্রি লিখবা আর এই অ্যাপ্রোচটা লিখবা। আর অ্যাপ্রোচ লিখতে যায় 3 ধরনের পার্থক্য আর প্রত্যেকটারই কারণ, আর অ্যাকিউট হেপাটাইটিস এর ক্লিনিক্যাল ফিচার কি কি, ট্রিটমেন্ট কি কি, এটা পড়ে ফেলতে হবে। পলিস্টেটিক ফিচার এখানে সবগুলা দিছি, এইগুলা দেখে ফেলবা। এটা আমি এইটার মধ্যে আরেকটা জিনিস, গতকালের একটা জিনিস আমি একটু বলে দিই, তারপর তোমাদের কোনো কথা থাকবে। গতকাল আমরা এটা বলছিলাম লিউকেমিয়া, তাই না? লিউকেমিয়ার একটা কেস ছিল না? জি স্যার। লিউকেমিয়ার ওই ভদ্রলোকের জন্য আমরা সবাই দোয়া করি, ওই ভদ্রলোক খুবই ভালো ছিল, ডাইনামিক ছিল, কথা বুঝছো? মনিরুজ্জামান, হ্যাঁ, উনি খুবই কনফিডেন্ট ছিল হিমাটোলজিতে। তো লিউকেমিয়ার ব্লাড পিকচারের মধ্যে তোমরা এখন সামনে থাকলে দেখতে পারো, পরে দেখতে পারো, আমি বলি টোটাল ডব্লিউবিসি কাউন্ট ছিল 2 লাখের বেশি, প্লেটেলেট 2,99,000,
অর্থাৎ প্লেটেলেট কমে নাই, আরবিসিও কমে নাই। তো অ্যাকিউট, আমি কালকে অন্যান্য গুলো বলছি, অ্যাকিউট আর ক্রনিক লিউকেমিয়ার মধ্যে এটা ডিউরেশন দিয়ে পার্থক্য করা যায় না, এটা অন্য আরেকটা জিনিস। যেমন তুমি পৃষ্ঠাটা লেখো, পৃষ্ঠাটা হলো 955। আমরা ওই যে কালকে অ্যাসাইনমেন্ট দিলাম না বিভিন্ন টাইপসের লিউকেমিয়া, তো অ্যাকিউট ক্রনিক লিউকেমিয়া লিখতে যায় ওই জিনিসটা দেখবা প্রায় তোমরা ব্লাড ফিল্মে এটার মধ্যেও দেখছো, এমনিও দেখবা। এখানে অ্যাকিউট লিউকেমিয়াতে প্রলিফারেশন গুলো যখন হয় হিমোপোয়েটিক সেল আর ডব্লিউবিসি সিরিজ, অন্য সেলগুলো খুবই সাপ্রেসড হয়ে যায়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, আরবিসি কমে যায়। কিন্তু ক্রনিক লিউকেমিয়াতে এখানে দেখো ডব্লিউবিসি বাড়ছে, লিম্ফোসাইট বেশি, কিন্তু প্লেটেলেট কমে নাই, আরবিসিও কমে নাই। কারণ এগুলো অনেক প্রিমিটিভ স্টিম সেল প্রলিফারেশন হয়, ফলে যখন ডব্লিউবিসি সিরিজ প্রলিফারেশন হয় সেগুলো হতে থাকে। এটা একটা কারণ। আরেকটা হলো এটা ক্রনিক প্রসেস, যার জন্য ওগুলোকে খুব একটা সাপ্রেস করে না। তুমি এই যে এখানে দেখো এই যে যেটা টার্মিনোলজি এন্ড ক্লাসিফিকেশন, এটা পাইছো এই 955 জি স্যার। এটার নিচে এই চারটা টার্মের নিচে দেখো, ইন অ্যাকিউট লিউকেমিয়া দেয়ার ইজ প্রলিফারেশন অফ প্রিমিটিভ স্টিম সেল উইথ লিমিটেড অ্যাকম্পেনিং ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন কম হবে, লিডিং টু অ্যান অ্যাকুমুলেশন অফ ব্লাড প্রিডমিনেন্টলি ইন দ্য মেরু হুইচ কজেস বোন মেরু ফেইলুর। এই বোন মেরু ফেইলুরটা ক্রনিকে খুব একটা বেশি হয় না। এটা অ্যাকিউট ক্রনিক তোমরা নিজেরা চিন্তা করে দেখো, এটা ডিউরেশন দিয়ে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করা যায় না। এটা হলো যে মোর ডিফারেন্সিয়েটেড সেল থাকে হলো ক্রনিকে, আর অ্যাকিউটে মোর প্রিমেচুর সেল এন্ড সাপ্রেস দ্য আদার সেল। এখানে দেখো ইন্টারেস্টিং যে প্লেটেলেট কমে নাই, এই জিনিসটাই বোঝার ব্যাপার। অ্যাকিউট এন্ড ক্রনিকের মধ্যে মূল একটা পার্থক্য। আর অন্য যেগুলো আমি কালকে বলছি এএলএল এএমএল এর পার্থক্য, এগুলো আমি ক্লাসেও বলছি, যে তোমার মনে করো যে একটাতে লিম্ফেডেনোপ্যাথি, এগুলো লেখা আছে না এএলএল এএমএল এর পার্থক্য। জি স্যার। একটাতে লিম্ফেডেনোপ্যাথি অর্গানোমেগালি থাকবে, এএমএল এগুলো থাকে না। একটাতে বয়স বেশি এএমএল, ওটাতে লেখা না থাকলে লিখে ফেলবা এএলএল এএমএল, প্রগনোসিস এএলএল ভালো এএমএল খারাপ, তো এই জিনিসগুলো লিখে ফেলবা, পার্থক্যটা লিখে ফেলবা। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, আইটিপি এগুলো বলছি। আর সিএমএল সিএলএল এর যেমন এটা তো আছেই, লিম্ফেডেনোপ্যাথি অর্গানোমেগালি, সিএমএল এ থাকে হিউজ স্প্লিনোমেগালি। হিউজ স্প্লিনোমেগালির আরো 4-5টা কারণ, এগুলো করে ফেলবা। ম্যালেরিয়া, কালাজ্বর, থ্যালাসেমিয়া, এই সিএমএল, এগুলা হিউজ স্প্লিনোমেগালির কারণ। আরেকটা হলো তোমার, আরেকটা জিনিস বলে শেষ করে দিই, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার বলতে আমরা কয়েকটা জিনিসকে বলি, সিএমএল, পলিসাইথেমিয়া বেরা, এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, মাইলোফাইব্রোসিস, এই চারটাকে মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ বলে। এগুলো স্টেম সেল ডিসঅর্ডার, ম্যালিগন্যান্ট প্রলিফারেশন, কোনো একটা সময় একটা আরেকটাতে কনভার্ট হয়ে যায়। আমার বক্তব্য আজকে এই পর্যন্ত। একটা হলো স্ট্রোক বললাম, একটা জন্ডিস বললাম, আর একটা বললাম হিমাচুরিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, হাইপারটেনশন। তোমাদের কারো কোনো বক্তব্য আছে কিনা গতকাল থেকে কোনো রিপিটেশন বা স্যার অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যদি হয় তখন ওটা ট্রিটমেন্ট কি শুধু জেনারেল ম্যানেজমেন্ট দিব নাকি অ্যান্টিভাইরাল? এটা তোমার ওই যে আমি বলে দিচ্ছি, তারপরে তোমরা ওই যে লেকচারে আমি প্রেজেন্টেশন দিছিলাম, তোমরা কি এগুলো ছবি টবি তুলে রাখছো? জি স্যার। যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল, যে তুলছিলা কিনা ছবি? স্যার ক্লাসের লেকচারে না স্যার, আমাদের যে অনলাইনে একটা লেকচার নিলাম। হ্যাঁ, তুলছো না? জি স্যার। হ্যাঁ, ওইটা দেখবা, আমি বলে দিচ্ছি। সেটা হলো যে সিম্পল নরমাল ডায়েট এন্ড রেস্ট, নরমাল ডায়েট এন্ড রেস্ট। আর আরেকটা বলা হয় যে এনশিওর ডেইলি বাউল মুভমেন্ট, কারণ নাইলে এনকেফালোপ্যাথি হয়ে যায়। আর একটা হলো ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, রেস্ট, ডায়েট, নরমাল, ডেইলি বাউল মুভমেন্ট এনশিওর করবা, আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি? বমি হইতে পারে, এনকেফালোপ্যাথি হইতে পারে, এইটুকু চিকিৎসা। আর ক্রনিক লিভার ডিজিজ কালকেও বললাম, এটা জেনারেল ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ কজ, অ্যান্টিভাইরাল করতে হবে। আর একটা হলো কমপ্লিকেশন, সেটা এসআইটিস হোক, এনকেফালোপ্যাথি হোক, ব্লিডিং হোক। এই হেডলাইন মাথায় রাখবা যখন যেটা থাকবে। এখন যখন লং কেস থাকে, লং কেসে তুমি এটা করবো এটা বলার কোনো স্কোপ নাই। তুমি সেখানে অ্যান্টিভাইরাল পাইলে দিবা, আর নাহলে এসআইটিস এর ম্যানেজমেন্টটা লিখে বলে দিবা, এনিমিয়া থাকলে এনিমিয়ার ম্যানেজমেন্ট বলবে। কিন্তু যখন ভাইভাতে হবে, রিটেনে হবে, তখন তোমাকে ওই হেডলাইন গুলো সবগুলো বলতে হবে। আর কারো কোনো বক্তব্য আছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার আমি ক্লাস করার ট্রাই করতেছিলাম স্যার, তখন কিছুক্ষণের জন্য স্যার ছিলাম না স্যার, আমার অনেক বমি পাচ্ছিল স্যার, এই জন্য আমি একটু গেছিলাম স্যার। ওই যে আমি খুঁজে পাই নাই। জি স্যার। আচ্ছা, যা পরে এগুলো কালেকশন করে নিবা। সেটা
অসুবিধা থাকলে ভিন্ন জিনিস, কিন্তু এমনটা যেন না হয় মোবাইলটা এখানে অন স্যার, রেখে আমি চলে গেলাম, স্যার সেরকম যেন না আমাদের হয়। স্যার জ্বর অনেক ছিল স্যার, তবুও ছিলাম স্যার, ক্লাস করছিলাম স্যার। আচ্ছা, আর কারো কোনো বক্তব্য আছে? তাসমি আছো? তাসমি কোনো বক্তব্য আছে? হ্যাঁ, হাইপারটেনসিভ একটা হলো ইমার্জেন্সি আর একটা হলো আর্জেন্সি। ইমার্জেন্সি হলো হাইপারটেনশন, তো সিভিয়ার হাইপারটেনশন, তার সাথে টার্গেট অর্গান ড্যামেজ থাকে। আর্জেন্সি হলো টার্গেট অর্গান ড্যামেজ থাকবে না। কথা বললে শুনবে স্যার। হ্যাঁ, ইমার্জেন্সি হলো টার্গেট অর্গান ড্যামেজ থাকবে, আর আর্জেন্সিতে টার্গেট অর্গান ড্যামেজ থাকবে না, শুধু হাইপারটেনশন। এখন এটা অনেক সময় কেউ বললে না পারলে বলে যেটা পারলা না, কিন্তু আসলে এটার গুরুত্ব তেমন আর কি, থাকলে একরকম চিকিৎসা, না থাকলে একরকম চিকিৎসা, সেটা তো আমরা ওই চিকিৎসা জানলেই তো হয়। কিন্তু তারপরে ওই কথাটা আসছে যখন, সেটাই বলছি আর কি। সোয়েটার আছেন? সোয়েটার রোল নাম্বার 26। তোমার নেপালে যে কালকে করে নাই, আজকে কি করতেছে? সুজন আলী। কেন স্যার সুজান্ত কেন তোমার বললাম না, খোঁজ নিতে বলছিলাম না? আচ্ছা, আর কোনো কারো বক্তব্য আছে? আমরা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট স্যার কখন দিব হাইপারটেনশনে? ও, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটা হলো যে আমি ফার্মাকোলজিক্যালটা মাথায় রাখো, যে মোর দেন 1 পারসিস্টেন্ট হাইপারটেনশন, মোর দেন 140/90 পারসিস্টেন্ট, আর এটা হলো উইথ টার্গেট অর্গান ড্যামেজ। টার্গেট অর্গান ড্যামেজ, মনে করো হাইপারটেনশনের সাথে সিকেডি আছে, হাইপারটেনশনের সাথে হার্ট ফেলিউর আছে, হাইপারটেনশনের সাথে স্ট্রোক আছে, কিন্তু যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, প্রথমবার তোমাকে একটা প্রবলেম দিল যে 30 বছরের একজন ভদ্রলোক আসছে 140/90, তুমি প্রেসার মাইকে দেখলে কি করবা? তখন তোমাকে বলতে হবে, স্যার আমি হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন করে দেখবো আদৌ তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, এবং এটা যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, ফার্স্ট টাইম হয়, তাহলে আমি অবজার্ভ করব, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিব। যদি এটা আরো সাবসিকুয়েন্ট রিডিং এ পারসিস্টেন্টলি থাকে, তখন ফার্মাকোলজি। কিন্তু যদি পারসিস্টেন্টলি আগের থেকে এসে ওষুধ পেয়ে থাকে যে 140/90, অথবা তার টার্গেট অর্গান ড্যামেজ আছে, তাহলে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। স্যার আমাদের কিসের সাথে মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা বলবো যে এম্বোলিজম? হ্যাঁ, আমরা বলি এইটা যেটা বলছিলাম, ওই যে লেখা আছে না ওই ছকটার মধ্যে, ইজ দেয়ার এনি সোর্স অফ এম্বোলিজম। যখন একটা রোগী স্ট্রোক আছে, তার সাথে আমরা কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন দেখলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে বা মাইট্রাল ভালভুলার ডিজিজ যদি থাকে, তাহলে ধরে নেই যে এটা এম্বোলিজম, এখান থেকে এখানে গেছে, এটা আমরা ধরে নিই, আনলেস আদারওয়াইজ। এখন মনে করো যে ওইটাই প্রিন্সিপাল, আর কিছু না। কিন্তু ওইটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে তোমার ওখানে সাধারণত ইসচেমিক স্ট্রোক হয়, সেটাও হতে পারে। তো ওই বইয়ের যেটা ফরম্যাট আছে ওইটাই ফলো করো, যে সোর্স অফ এম্বোলিজম থাকলে আমরা এম্বোলিজম ধরবো, তখন অ্যান্টিকোগুলেন্ট দিতে হবে সাধারণত। আর কারো কোনো প্রশ্ন? স্যার সিএমএল আর সিএলএল এর পার্থক্য স্যার বুঝতে পারিনি। সিএমএল আর সিএলএল এর পার্থক্য হলো, একটাতে প্রেজেন্টেশন করে হিউজ স্প্লিনোমেগালি। আমি হিমাটোলজির ইন জেনারেল একটা জিনিস বলে দেই, জেনারেল ফিচার আর জেনারেল ম্যানেজমেন্ট, সেটাই তো হয়ে যাবে। একটা হলো 3টা সেল নিয়ে 3 ধরনের সিম্পটম থাকে, যেমন অ্যাকিউটের বেলা এটা বেশি প্রযোজ্য, যেরকম ধরো ব্লিডিং ম্যানিফেস্টেশন, এনিমিয়া, ইনফেকশন, ব্লিডিং ম্যানিফেস্টেশন, এনিমিয়া, ইনফেকশন, এটা। এখন ক্রনিকের বেলায় এই এনিমিয়া ইনফেকশনটা খুব বেশি প্রমিনেন্ট থাকে না, তো তাইলে আমরা কি দিয়ে দেখবো? সিএমএল এ সাধারণত প্রেজেন্ট করে হিউজ স্প্লিনোমেগালি নিয়ে আসবে, আর সিএলএল আসবে জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি। জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথির সাথে তোমার অর্গানোমেগালি, হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে। সিএমএল এর সাথে হিউজ স্প্লিনোমেগালির সাথে লিভার থাকতে পারে, কিন্তু কোনো সময় তোমার লিম্ফ নোড থাকবে না, অ্যাসাইটিস থাকবে না। সিএমএল এর পৃষ্ঠাটাও আছে, সিএমএল এর পৃষ্ঠাটা, সিএমএল এর যেখানে পড়া আছে, আমি পড়াইছি তোমাদেরকে, ওই প্যারাটা পড়ে ফেলবা, ওখানে দেখবা অ্যাসাইটিস, লিম্ফেডেনোপ্যাথি ভেরি রিয়ার। সিএমএল মানে হিউজ স্প্লিনোমেগালি, তার সাথে এনিমিয়া ইনফেকশন থাকতেই পারে। সিএলএল মানে লিম্ফেডেনোপ্যাথি, হেপাটোস্প্লিনোমেগালি, এনিমিয়া ইনফেকশন থাকতেই পারে।
কিন্তু একটার মতো এই যে সিএমএল এর যে পিসটা আছে এটা হলো 958 ক্লিনিক্যাল ফিচার 958 ক্লিনিক্যাল ফিচার পাইছো 958 তুমি আসো তোমার শরীরে এরকম হচ্ছে 958 হ্যাঁ হ্যাঁ পাইছো স্যার পাইছি। পাইছো এটা দেখবা নিচে একবারে ক্লিনিক্যাল ফিচার নিচে লিম্ফোডেনোপ্যাথি ইজ ভেরি আনইউজুয়াল না লিম্ফোডেনোপ্যাথি থাকলে আমরা সিএমএল বলি না। আচ্ছা ঠিক আছে, রোল নাম্বার 25 সুস্মিতা, কোনো সমস্যা বোঝা গেছে? জি স্যার বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লোজ করে দিব আর কি। আচ্ছা আমি ঠিক আছে, আমি শেষ দু একটা কথা বলে দিই। ক্লিনিক্যাল মেথড গুলা প্র্যাকটিস না করলে কিন্তু ইউজলেস হবে। আমি বলে দিই প্রতি 2 দিনে একটা সিস্টেম তোমরা নিজেরা করো, কোন রকমে করলেও হবে। একবারে হারায় গেলে খুব সমস্যা। যারা কেউ বলছিল স্যার হচ্ছে কি হচ্ছে না, থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে কোর্স রেজিস্ট্রাররা দেখাইছে, সেখানে মনে করো এখানে কিছু ভুলভ্রান্তি থাকলে দেখা যাবে, কিন্তু ইন জেনারেল কিন্তু একটু প্র্যাকটিসটা রাখতে হবে, এটা একটা। আর এই অ্যাসাইনমেন্ট গুলা যেগুলো আমরা দিয়েছি এই গত ক্লাসে এবং আজকে, তো এইটা তোমরা আগামী রোববারের মধ্যে শেষ করে ফেলবা। আর লেখা থাকলে পড়ে ফেলবা, লেখা না থাকলে লিখে ফেলবা। আর যদ্দূর পড়া ডেভিডসন যত ম্যাক্সিমাম পড়ে ফেলতে পারো, এগুলো আরো রিপিটেশন হতে পারে, তো তোমার বিভিন্ন ভাবে চলে আসে। তো কাজে তোমরা পড়াটা শেষ করে ফেলো। আমি আগামী বৃহস্পতিবারের মধ্যে আগামী সপ্তাহের জন্য আগামী সোমবারে আমি আবারও নিব, আমি আরো কতগুলো ডকুমেন্ট পাঠাবো। তো আমি যে ডকুমেন্ট পাঠায়া করাচ্ছি আর এমনি বলা কোনটা ভালো? নাফি খান আসো। ডকুমেন্ট দিই স্যার। জি স্যার। ডকুমেন্ট দিয়ে ভালো না? জি স্যার। জি স্যার। ডকুমেন্ট দেওয়া হয় কি একটু বাস্তব অভিজ্ঞতা হয়, যে এরকম লিখতে হয়, এরকম ভাবে আমরা লিখবো, এটা ভুল হয়, এখানে ভুল হয়, সেখানে এই ইনভেস্টিগেশন রিপোর্ট গুলা দেখা, এটাই তো ভালো হচ্ছে। ঠিক আছে, তো আমি সবাইকে আজকে গতকাল 86 ছিল, আজকে 105 আমি সর্বোচ্চ দেখছি। যদি এটা তো খুবই ভালো, তো মোবাইল যদি কেউ ফেলে না যাও তাহলে 105 মানে 105ই। তো আমি আর একটা জিনিস বলি, এই ডকুমেন্ট গুলা কালেকশন করার জন্য তোমরা জানো যে আমাদের হাসপাতালের কি অবস্থা, আমরা রোগীর কাছে অনেকেই যেতে চায় না, তাও আমি ডাক্তারদেরকে রেজিস্ট্রারদেরকে বলে এগুলো আমরা করাই। রেজিস্ট্রাররা কষ্ট করে লেখে, আমি লোক দিয়া পাঠাই, তারপরে এই কেসগুলা আমি নিজে পড়াশোনা করি, কোনটা বললে ভালো হবে। বইয়ের পৃষ্ঠাগুলা তো আমার মুখস্থ থাকে না, আমি পৃষ্ঠাগুলো আমি বের করে রাখি, এত কিছু করি, তারপরে যদি তোমরা ক্লাস অ্যাটেন্ড না করো, পড়াশোনা না করো, তাহলে খুবই দুঃখজনক। কাজে আমি আশা করবো পার্সেন্টেজ গুলা আজকেও যারা নাই, আমি যারা আমার কাছে পাঠাইছিল আমাকে লিস্ট গুলা পাঠাইবা। আরেকটা হলো যে যারা আসে না তাদেরকে একটু কনভিন্স করবা, বলবা, এবং যে অ্যাসাইনমেন্ট থাকে এটা করে ফেলবা, বইটা পড়ে ফেলবা। সেটা উপস্থিতি যদি কম থাকে তাহলে আমি যেন তেন ভাবে আমি এই ক্লাস শুরু করে দিব, আমি রেজিস্ট্রারকে দিয়ে অন্যান্য দিয়ে আমি চালাই দিব, এত কষ্ট করতে হবে। এটাতে আমাদেরও বহু কষ্ট করতে হয়। আমি পুরা টিম, এই যে আজকে আরেকটা কেস লেখায় আনছি, আরেকজন সিএ কে দিয়ে রেজিস্ট্রারদেরকে বলি, কাজে এটা যেন মাথায় থাকে, এটা অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে। এমনি আমি এখানে বৈশা যদি একটু বলে যাই, করতে বলে যেতে পারবো, সেটা সমস্যা নাই, কিন্তু যখন